10 মিনিটে ভাইয়া তুমি কমপ্লিটিং সেন্টেন্সটা পুরোপুরি শিখে নাও। যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো, জাস্ট ভাইয়ার আজকের এই ক্লাসটা দেখো, দেখবা কমপ্লিটিং সেন্টেন্সটা তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগবে। এবং আজকের এই ক্লাসে আমরা টোটাল 20টা টাইপ শিখবো। মানে টাইপ মানে হচ্ছে কিন্তু ভাইয়া রুলস, আমরা 20টা রুলস শিখবো। এরপরে কিন্তু আমরা বিগত বছরের তা কিন্তু প্র্যাকটিস করব। তাহলে তুমি দেখবা যে কমপ্লিটিং সেন্টেন্সটা পুরো পানির মতো তোমার কাছে কিন্তু সহজ লাগতেছে। এবং এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকের এই 20টা টাইপ যদি তুমি শেখো, তাহলে তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু এই টাইপগুলোর ভিতর থেকে কিন্তু তুমি কমন পাবা। ওকে, তাহলে দেখো আমরা তাহলে শুরু করি। ভাইয়া ফার্স্টে আসি, আমাদের জানতে হবে কমপ্লিটিং সেন্টেন্স মানে কি। কমপ্লিট মানে কি ভাইয়া বলো তো? এটা তো সবাই জানো এই শব্দটার অর্থ। কমপ্লিট অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, আর সেন্টেন্স মানে কি? বাক্য। তার মানে কমপ্লিটিং সেন্টেন্সের বাংলা অর্থটা হচ্ছে বাক্য সম্পূর্ণ করা। তাহলে তুমি বলবা যে ভাইয়া বাক্য সম্পূর্ণ করা মানে কি? সহজে যদি আমি তোমাদেরকে বুঝাই, ধরো আমি লিখলাম, সাপোজ আমি লিখলাম যে আমি ভাত, তারপর আমি আর কিছু লিখলাম না, আমি ভাত লিখছি। এখন তুমি দেখো এখানে কিন্তু শব্দ কিন্তু দুইটা, আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, দুইটা শব্দ মিলে কিন্তু একটা বাক্য হয়েছে। এটা কিন্তু এখন একটা বাক্য, হ্যাঁ। কিন্তু এই যে বাক্যটা, এটা কি সম্পূর্ণ হয়েছে? আমি ভাত, আমি ভাত, এই বাক্যের ভিতরে কোনো কিছু আছে। এখন এই বাক্যটাকে তোমার সম্পূর্ণ করতে হবে। হয় তোমার লিখতে হবে সামনে যে আমি ভাত খাই, অথবা আমি ভাত খেয়েছি, অথবা আমি ভাত খেয়েছিলাম, বা আমি ভাত খাবো, এরকম কিছু একটা লিখতে হবে। তাহলে কিন্তু পুরো বাক্যটা কিন্তু সম্পূর্ণ হবে, রাইট? তাহলে এই জিনিসটাকে, এই যে সম্পূর্ণ করা, যে আমি যে পরে যে লিখবো, ধরো আমি ভাত খাই, অথবা আমি যে লিখবো যে আমি ভাত খাবো, সাপোজ আমি লিখলাম আমি ভাত খাবো, তাহলে এই যে যেটা দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ করলাম পুরো বাক্যটা, এটা কি বলা হয়? কমপ্লিটিং সেন্টেন্স। তার মানে তোমাকে এইভাবে কিন্তু অর্ধাবর্ধি দিয়া দেবে, বাকি অর্ধেক তোমার নলেজ দিয়া তুমি কি করবা? অ্যান্সারটা দিবা। এটা কি বলা হয়? তোমার কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। সো আমি আশা করি তোমরা এতটুকু বুঝছো, এই আইডিয়াটা তোমরা পাইছো। এখন দেখো ফার্স্টে আসি, আমরা টাইপ শিখবো কিন্তু ভাইয়া টোটাল 20টা। টাইপ মানে কিন্তু রুলস। ভাইয়া তোমরা গ্রামারে বইয়ে দেখো রুলস, বাট আমি তোমাদেরকে শেখাবো টাইপ। ওকে, দেখো ফার্স্টে আসি টাইপ 1। টাইপ 1-এ আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কন্ডিশন সম্পর্কে। কি সম্পর্কে ভাইয়া? কন্ডিশন। মাথায় রাখবা কন্ডিশন শব্দের অর্থ কি? কে কে বলতে পারবা? তোমরা অনেকেই বলবা যে ভাইয়া কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত। কন্ডিশন কি ভাইয়া? শর্ত। এখন বলো তো কন্ডিশন কয় প্রকার? আমরা সবাই কিন্তু জানি, এসএসসিতেও পড়ে আসছি। কন্ডিশন মোটামুটি হচ্ছে 3 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, রাইট? কিন্তু ভাইয়া কন্ডিশনের আরো একটা প্রকার আছে, সেটার নাম হচ্ছে কিন্তু জিরো কন্ডিশন। কি নাম? জিরো কন্ডিশন। ওকে, তাহলে দেখো জিরো কন্ডিশন প্রথমে আমাদের জানতে হবে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন দ্বারা কি বোঝায়? অলওয়েজ মাথায় রাখবা চিরন্তন সত্য কোনো কিছু যদি বোঝায়, তুমি বলবা চিরন্তন সত্য কি? যেমন আমরা কিন্তু জানি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে কিন্তু অস্ত যায়, এটা কিন্তু চিরন্তন সত্য, রাইট? এবার দেখো অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম মানে কি? ওই তুমি যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হও, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠো, আমি উঠি, আমরা যে 3 বেলা ভাত খাই, তুমি যে কলেজে যাও, তুমি যে মাদ্রাসায় যাও, এটা কিন্তু একটা অভ্যাস বোঝাচ্ছে। তো এই অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমি পড়াইছি না, সেন্টেন্স 5 প্রকার ব্যাখ্যা দিছি না? যারা আমার ক্লাস দেখো নাই, আমি কিন্তু একটা কথা বলছিলাম, আমি কিন্তু তোমাদের গ্রামারের সকল টপিক কিন্তু আমি কভার করে দিব। এই জন্য কিন্তু আগে তোমাদেরকে বেসিক গ্রামারটা কভার করে দিয়েছিলাম, মনে আছে? এই সেন্টেন্স কি, সেন্টেন্সের প্রকার, যা যা তোমাদের যতটুকু তোমার শিখতে হবে গ্রামার পারার জন্য, তা কিন্তু আমি শিখাই দিছি। যারা ক্লাস দেখো না আগের ক্লাসগুলো, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার আছে। ওখানে ক্লিক করলেই তুমি কিন্তু সবকিছু ডিটেলসে দেখতে পারবা। ওকে, এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আদেশ বুঝাবে, নিষেধ বুঝাবে, অনুরোধ বুঝাবে, এগুলাই তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে। এরপরে দেখো এই দুইটি ক্লাউজই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সহজ কথায় আমি যদি বলি কন্ডিশন তুমি কিভাবে চিনবা? প্রথম পয়েন্ট নাম্বার 1, যদি তোমার ইফ থাকে সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে যদি ইফ থাকে, কোনো কথা নাই, তাহলে বুঝতে হবে ওটা একটা কন্ডিশন। আমার কথা বুঝতে পেরেছো? ইফ যদি থাকে, দেখো এখানে স্ট্রাকচার মানে গঠনের ভিতরে দিয়েছে হোয়েন অথবা ইফ থাকতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকে বোঝে না বিষয়টা, আমি তোমাকে বুঝাই যে এইখানে জিরো কন্ডিশনের ক্ষেত্রে যদি তোমার এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের যে বাক্যটা তুমি যে লেখবা বানায়া, সেটাও কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে। তুমি বলবো ভাইয়া এটা আমি কিভাবে বুঝবো?
ওই যে বললাম যদি ইফ থাকে, তুমি এক্সাম্পল দেখো, ইফ যদি, ইফ অর্থ কিন্তু যদি, ইফ যদি ওয়াটার পানি ফ্রিজেস যদি জমে যায়, ফ্রিজে থাকলে পানি কিন্তু জমে, তাই না? তাহলে পানি যদি জমে যায়, ফ্রিজেস অর্থ কি জমে যাওয়া, তাহলে ইট বিকামস, এটা হতে পারে সলিড, এটা তা মানে কঠিন হয়ে যায়। মানে তুমি চিন্তা করো কঠিন হয়ে যাওয়া মানে কি, ধরো পানি, পানি তো আমরা জানি তরল, তাই না? এখন পানিকে যদি তুমি ফ্রিজের ভিতরে রাখো, ও কিন্তু ঠান্ডা হয়ে একেবারে বরফের মতো শক্ত হয়ে যাবে। শক্ত মানে কি, কঠিনের মতো হয়ে যাবে। এটাই কিন্তু বলছে যে তাহলে এটা কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে এই যে লাইনটা ধরো এটা দেওয়া থাকবে না, এটা তোমার কিন্তু লিখতে হবে। এখন তুমি কিভাবে বুঝবা এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ছে? কন্ডিশন তো তুমি জানো মোটামুটি ভাবে, জিরো কন্ডিশন সহ 4 প্রকার। এখন কোন কন্ডিশনের ভিতরে পড়ছে, এটা কিন্তু একটা বাস্তব কথা। এই যে দেখো, যদি মানে পানিটা জমে যায় তাহলে এটা কঠিন হয়ে যাবে, এটা কি বাস্তব নাকি অবাস্তব? তুমি এটা তোমার মাথা দিয়ে চিন্তা করতে হবে। তোমার চিন্তা করতে হবে এই যে সেন্টেন্সটা, এই যে বাক্যটা যে দিছে, এটা বাস্তব বলছে, এটা কি কোনো চিরন্তন সত্য কিছু বলছে, না অভ্যাসগত কোনো কাজ বুঝাইছে, নাকি আদেশ করছে, না নিষেধ করছে, না অনুরোধ করছে? এই জিনিসটা তোমার ব্রেনটে আনতে হবে, তাহলে তুমি পারবা। তো আমি দেখতে পারতেছি যদি ফ্রিজে পানি জমে তাহলে এটা কঠিন হয়ে যাবে, এটা একটা বাস্তব, এটা সত্য কথা, এটা একটা সত্য কথা। তাহলে যদি সত্য কথা হয় তার মানে এটা হচ্ছে কিন্তু জিরো কন্ডিশন। তার মানে এই যে ইফের পরে এই যে ওয়াটার ফ্রিজেস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। কোনো কিছু যদি বলা না থাকে তাহলে আমরা বুঝে নিব ওটা প্রেজেন্টে আছে, বর্তমানে আছে। টেন্স পড়াইছি না, টেন্সের ক্লাস দেখছো না? দেখছো। তো দেখো, যদি না দেখে থাকো দেখে নিও, একেবারে সহজে বুঝাইছে। তো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটা বাস্তব। তার মানে পরের লাইনটাও প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। এই জন্য আমি লিখবো ইট বিকামস সলিড, এটা তাহলে এটা কঠিন হয়ে যাবে। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে বলতে পারি আমরা জিরো কন্ডিশন, মাথায় থাকবে। তো জিরো কন্ডিশনের ক্ষেত্রে তুমি সহজে মনে রাখার জন্য একটা জিনিস টাচ করে মাথায় আনবা, সেটা হচ্ছে কি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, আদেশ বুঝাবে, অনুরোধ বুঝাবে, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম লাইনে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের লাইনেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। ডান। এবার আসছে কিন্তু ভাইয়া দেখো ফার্স্ট কন্ডিশন। এখন আমরা শিখবো হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন তুমি কিভাবে বুঝবা? আমরা তো জানি কন্ডিশন আমরা কিভাবে বুঝবো, যদি ইফ থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, সো ইফ থাকবে, কিন্তু ফার্স্ট কন্ডিশন হইবে যদি তোমার ধরো এটা ধরো দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, সাপোজ এভাবে দেওয়া আছে, এটা তুমি জানো না, তুমি দেখলা যে ইফ হি কামস, ইফ যদি, এটা তো কন্ডিশন ঠিক আছে, কিন্তু কোন কন্ডিশন? হি কামস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর যদি সে আসে তাহলে আমি যাব, এটা কিন্তু কোনো মানে চিরন্তন সত্য না, অভ্যাসগত কর্ম না, এটা জাস্ট একটা লাইন। তো মাথায় রাখবা, যদি প্রেজেন্ট ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনিট হবে, তাহলে কিন্তু পরের অংশে ফিউচার ইনডিফিনিট হবে। আমি আবারও বলি, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কিন্তু ফিউচার ইনডিফিনিট হবে। তোমরা বলবা ভাইয়া আপনি জিরো কন্ডিশনে পড়াইছেন, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কিন্তু এখানে আবার ফিউচার ইনডিফিনিট। এই জন্যই আমি বলছি তোমার কিন্তু অর্থ বুঝে পার্থক্যটা ধরতে হবে। যদি চিরন্তন সত্য কিছু থাকতো তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটই হইতো, কিন্তু যেহেতু নাই, এটা সিম্পল একটা বাক্য, এই জন্য ফিউচার ইনডিফিনিট হবে। তুমি দেখো, ইফ যদি হি কামস, যদি সে আসে, তাহলে ইফের পরে কিন্তু এই যে বাক্যটা, এটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কিন্তু হবে ফিউচার, আই শ্যাল গো, তাহলে আমি যাব। এটাই কিন্তু ধরো দেওয়া থাকবে না, এটাই কিন্তু তোমার ফিল আপ করতে হবে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? ডান। এবার আসছে কিন্তু সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন মানে কি, ইফ তো থাকবে, যদি ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার উড অথবা কুড অথবা মাইটের পরে ভার্বের এক নাং বসাইতে হবে। শর্টকাটে তুমি শিখো, ইফের পরে যদি তোমার কি থাকে পাস্ট ইনডিফিনিট, সহজ বাংলায় তুমি শিখবা পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের এক নাং, উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের এক নাং। যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরের অংশে ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে উড অথবা কুড অথবা মাইট, এর সাথে কিন্তু ভার্বের এক নং। তুমি দেখো একটু খেয়াল করো, ইফ যদি হি কেম, আগেরটা কিন্তু ছিল কাম, কাম অর্থ আসা, আর কেম অর্থ এসেছিল, এরা অতীত। তো ইফের পরে কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট আছে, যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে আমার পরের অংশে হয় উড আনতে হবে, না হয় কুড আনতে হবে, না হলে মাইট আনতে হবে, আবার ভার্বের এক নং। তাহলে ইফ হি কেম, যদি সে আসতো তাহলে কি আমি যেতাম, তাহলে এটা অতীতের, এটা কিন্তু অতীতের হবে, আই উড গো, আই উড গো, তাহলে আমি যেতাম। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? ডান। এরপরে আছে কিন্তু দেখো পরেরটা কি, পরেরটা হচ্ছে কিন্তু থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের ভিতরে কি, ওই যে সেম ভাবে ইফ থাকবে, কিন্তু এর ফার্স্ট কন্ডিশনে কিন্তু আমাদের ছিল ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, সেকেন্ডটাই ছিল পাস্ট ইনডিফিনিট, এখন হবে তাহলে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশে কিন্তু উড কুড মাইট তো থাকবে, তার সাথে কিন্তু তোমার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের 3 নং বসবে। এই এতটুকু, আর কিছু না, ভার্বের 3 নং বসবে।
উড কুড মাইট, সেকেন্ড কন্ডিশনে কিন্তু উড কুড মাইট ছিল, কিন্তু তারপরে ভার্বের 1 নং বসছিল। এখন কিন্তু উড কুড মাইটই বসবে, বাট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস আছে কিন্তু ভার্বের 3 নং। আমার সাথে একটু মনে মনে পড়বা, আমি যে পড়াচ্ছি তুমি একটু মনে মনে পড়বা, দেখবা এই ক্লাসই তোমার কমপ্লিটিং সেন্টেন্স কভার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এতটুকু ডান। ইফ যদি হি হ্যাড কাম, যদি সে আসতো, তাহলে আই উড হ্যাভ গান, আমি তাহলে যেতাম। দেখো এখানে উড হ্যাভ, উডের পরে হ্যাভ হয়েছে, তারপর কিন্তু এখানে গান হয়েছে। পানি পানি ভাই এতটুকু। এখন আমাদের একটা শর্ত জানতে হবে, নোট। নোটটা কি দেখো, ইফ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এগুলো আছে কিন্তু সামনে, অথবা উইশের পর কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে। দিস ইজ দ্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কি বলছি, ইফ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা উইশ, ইফ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা উইশ, এরপরে কখনো কিন্তু ওয়াজ বসে না, ওয়্যার বসবে। যেমন আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই। ইফ যদি আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হইতাম, তাহলে আই মাইট হেল্প দ্য পোর, আমি তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। তুমি বিষয়টা বোঝো, ইফ আছে তার মানে এই সেন্টেন্সটা কন্ডিশন, তোমার বুঝতে হবে কন্ডিশনের মধ্যে কোন প্রকারে আছে। আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, তাহলে দেখো আই ওয়ার তার মানে এটা পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট না, কিন্তু এখানে কিন্তু পাস্ট পারফেক্ট বলছে। পাস্ট পারফেক্ট কখন হয়, আমরা টেন্স কিন্তু পড়ছি না, হ্যাড, হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট, কোনো কথা নাই, কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো হ্যাড নাই, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার মানে এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন। আমরা জানি ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরে জানি কি হইবে বলো, পরে সেকেন্ড কন্ডিশনে কি ছিল, তাহলে কিন্তু আমাদের বসাইতে হবে কি উড অথবা কুড অথবা মাইট, এবার ভার্বের 1 নং, সিম্পল। তাহলে তুমি এখানে বসো, তুমি বসো এখানে। এই যে দেখো আই মাইট, মাইট হয়েছে কিন্তু, হেল্প দ্য পোর, এই হেল্প কিন্তু ভার্বের 1 নং, হেল্প কিন্তু ভাইয়া ভার্বের 1 নং, আই মাইট হেল্প দ্য পোর, আমি তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। ক্লিয়ার? এখন আমি এই যে উদাহরণটা বোঝাচ্ছি, এটা দেখো ইফ বসছে, ইফের পরে কিন্তু আইয়ের পরে নর্মালি কিন্তু ওয়াজ বসে, আইয়ের পরে কিন্তু ওয়াজ বসে, তাই না? আইয়ের পরে কিন্তু ওয়্যার বসে না। আমরা কিন্তু যেটা দেখছি এই পর্যন্ত, আই ওয়াজ, আমি ছিলাম, তাই না? আইয়ের পরে ওয়্যার বসে না, বাট এখানে কিন্তু আইয়ের পরে ওয়্যার বসছে। কেন জানো? কারণ আমরা জানি ইফ অ্যাজ দো উইশের পরে কখনো ওয়াজ বসে না, ওয়্যার বসে। এই ইফ যেহেতু আগে আছে, এই জন্য আইয়ের পরে ওয়্যার হয়েছে। ডাউট ক্লিয়ার? তাহলে কন্ডিশন টাইপ 1 আমাদের ডান, পুরোটা পানি পানি। আচ্ছা, আমি আশা করি প্রত্যেকের পানি পানি। এরপর দেখো টাইপ 2, টাইপ 2 মানে রুলস নাম্বার 2, দো অল দো থাকতে পারে, একটা সেন্টেন্সের ভিতরে দো অল দো থাকতে পারে। তুমি তাহলে কি করবা, একেবারে একটু মাথায় কাটো, দো অল দো মানে কি যদিও, দো অল দো মানে কি ভাইয়া যদিও। একেবারে সহজে তুমি চিন্তা করো, দো অল দো থাকলে কোনো কথা নাই যে প্রথম বাক্যটা যেই টেন্সের হবে, দ্বিতীয় বাক্যটা মানে যেই বাক্যটা তোমার লেখা লাগবে ওই বাক্যটা সেম টেন্সের তোমার বসাইতে হবে। খেলা শেষ, খেলা শেষ, জাস্ট খেলা শেষ, আর কিছু না। প্রথম বাক্যটা যেই টেন্সে, ধরো প্রথম বাক্যটা এখানে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, পরেরটাও কিন্তু তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে তোমার লিখতে হবে পরের বাক্যটা। আবার যদি পাস্টে থাকে পরেরটা পাস্টে হবে, সিম্পল। প্রথম বাক্য যেটা যেই টেন্সে থাকবে, দেখো সেম টেন্স লেখা আছে। সেম টেন্স মানে কি, প্রথম বাক্য যেই টেন্সে থাকবে দ্বিতীয় বাক্যটা সেম টেন্সে থাকবে। যেমন উদাহরণ আমরা খেয়াল করি, রাজশাহী বোর্ড 2022-এ আসছে এটা, যে দো যদিও হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে একজন মেধাবী, তাহলে ড্যাশ, এই যে ড্যাশের জায়গায় কিন্তু তোমার বুঝে লিখতে হবে, তোমার বুঝে কিন্তু লিখতে হবে, যদিও সে একজন মেধাবী। তারপরেও কিন্তু কি দেখো, দো যদিও হি ওয়াজ ব্রিলিয়ান্ট, এই যে হি ওয়াজ ওয়ার এটা পাস্ট ইনডিফিনিট, এটা কিন্তু ভাই পাস্ট ইনডিফিনিট। যদি এটা পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটাও কিন্তু, পরের অংশটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে, কারণ দো অল দো থাকলে এই জিনিসটা বসাইতে হবে। তাহলে যদিও সে মেধাবী ছিল, এটা অতীতের পাস্ট ইনডিফিনিট, কিন্তু ধরো হয়তোবা তুমি এখানে পরের লাইনে লিখতে পারো, কিন্তু সে কি পায় নাই, সে জিপিএ 5 পায় নাই, বা সে ফার্স্ট হয় নাই, হতে পারে না, হতে পারে। তাহলে ওরা কি দিচ্ছে দেখো, হি কুড নট সিকিউর এ স্কলারশিপ, কিন্তু তিনি মানে বৃত্তি পায়নি, স্কলারশিপ পায় নাই। এই যে দেখো কুড হয়েছে, কিন্তু এখানে ক্যান হইতে পারতো না, কেন ক্যান হয় নাই, কারণ এটাও কিন্তু আমি পাস্ট ইনডিফিনিটে কিন্তু বসাইছি। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ক্যানটা কুড হয়ে যাবে। তাহলে হি কুড নট সিকিউর এ স্কলারশিপ, সে কিন্তু বৃত্তি পায়নি। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি বলো ভাই আমি এই লাইন লিখবো না, আমি অন্য লাইন লিখবো, তোমার মাথায় যেটা আসবে তুমি বুঝে বুঝে একটু লিখবা, একটু বুঝে বুঝে লিখবা। তুমি লিখতে পারো না হি কুড নট গেট জিপিএ 5, সে জিপিএ 5 পায় নাই। ইটস ভেরি সিম্পল, তোমার খুশি, তোমার মনের মতো কিন্তু কইরা তুমি লিখতে পারো। এবার আসছে কিন্তু পরেরটা দেখো, আই ওয়ার্ক হার্ড, অর্থ কি আমি পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, অলদো যদিও। তাহলে দেখো আই ওয়ার্কড ইডি আছে, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট যদি বলে, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, কারণ দো অলদো থাকলে সেম টেন্সের হইতে হবে। তাহলে যদিও আমি অনেক কঠোর পরিশ্রম করি, অলদো
অলদো, তারপর অলদো মানে তারপরও আই ওয়াজ সিক মানে কি, মানে তারপরও বা হচ্ছে কিন্তু যদিও, এটার অর্থটা হবে যে অসুস্থ থাকা সত্ত্বেও আমি কিন্তু কঠোর পরিশ্রম করেছি। অর্থটা কিন্তু হবে এটা, অসুস্থ ছিলাম তারপরে কিন্তু আমি কঠোর পরিশ্রম করেছি। অলদো যদিও আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, আমি কিন্তু অসুস্থ ছিলাম। এটাও যেই টেন্সের, এটাও কিন্তু সেম টেন্সের, এটা কিন্তু বরিশাল বোর্ডে আসছে। ওকে, পানি পানি ভাইয়া এতটুকু। পরে আসছে কিন্তু টাইপ 2 আমাদের ডান। টাইপ 3 দেখো হোয়াইল। হোয়াইল অর্থ কি ভাইয়া? যখন। হোয়াইল এটা কিন্তু আসে, তুমি দেখবা হোয়াইল যখন। হোয়াইলের ক্ষেত্রে ভাইয়া দুইটা স্ট্রাকচার মাথায় রাখবা, যে হোয়াইলের পরে যদি তুমি দেখো তোমার নিজের চোখে যদি দেখো যে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি, যেটা তোমরা সবাই জানো। আর টেন্সের ক্লাসে পানির মতো সহজ বানায় দিছে, বলছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যদি হয় পরের অংশে পাস্ট ইনডিফিনিট, কোনো কথা নাই। হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট, হোয়াইলের পরে পাস্ট তোমার কন্টিনিউয়াস থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট। ধরো হোয়াইলের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশে পাস্ট কন্টিনিউয়াস। বিষয়টা হয়েছে এরকম। তার মানে তুমি কিভাবে মনে রাখবা শর্টকাটে? তোমার মাথায় রাখতে হবে যে হোয়াইল অর্থ কি? যখন। এটার ক্ষেত্রে আমার শর্টকাট হয়েছে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস, আগে আর পরে যেভাবে হোক, কিন্তু পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াসের খেলা। এখন তুমি যদি হোয়াইলের আগে পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশে পাস্ট কন্টিনিউয়াস, আবার হোয়াইলের পর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পরের অংশে পাস্ট ইনডিফিনিট, কিন্তু খেলা হয়েছে দুইটা নিয়ে, পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস। এতটুকু মাথায় রাখলে হবে। তোমার কিন্তু এগুলো পুরোপুরি মুখস্থ করতে হবে না, তুমি একটু টেকনিক অ্যাপ্লাই করো, এগুলোর ক্ষেত্রে একটু টেকনিক অ্যাপ্লাই করো। দেখো আমি একটু এক্সাম্পল দেখে, বরিশাল বোর্ডে কিন্তু আসছে হি কেম, এটা কিন্তু কাম না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। হি কেম, সে এসেছিল, টু মাই রুম, আমার রুমে, হোয়াইল যখন। তাহলে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, পরের অংশে পাস্ট কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি। তাহলে তুমি চিন্তা করো যে সে আমার রুমে এসেছিল, তাহলে পরের অংশে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস বসাইতে হবে। ধরো আই ওয়াজ স্লিপিং, বা আই ওয়াজ স্লিপিং মানে কি? মানে আমি তখন ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং, আইএনজি কিন্তু হয়েছে। অথবা তুমি দিতে পারো আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। আমার কথা বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু আই এর পরে ওয়াজ বসছে, আর এর আগে কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি আই এর পরে কিন্তু ওয়াজ বসে নাই, ওয়ার বসে। কেন? ইফ ছিল। মনে আছে? শর্তটা মনে আছে? আমি আশা করি বুঝছো। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি তখন ঘুমাচ্ছিলাম, অথবা আই ওয়াজ রিডিং, এটাও দিতে পারো। এরপরে হি ডিড নট ওয়েক আপ মি, সে আমাকে জাগায়নি, এটা হয়তো বা সামনে ওরা বাড়তি দিয়ে দেবে, ডান। এটা পয়টা দেখো ভাইয়া, রাজশাহী বোর্ডে কিন্তু আসছে এটা। হি স, সি অর্থ দেখা, সি অর্থ কিন্তু ভাইয়া দেখা, এটা কিন্তু ভার্বের এক নাম, এগুলো তোমরা জানো। আর স মানে দেখেছিল, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে হি স, সে দেখেছিল এই স্নেক মানে কি? স্নেক মানে একটা সাপ দেখেছিল, হোয়াইল যখন। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশে কিন্তু আমাদের কি হবে? কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। যে হি ওয়ার ওয়াকিং মানে হচ্ছে কিন্তু, সরি, উই ওয়ার ওয়াকিং, আমরা যখন হাঁটতেছিলাম, উই ওয়ার ওয়াকিং, আমরা যখন কি করতেছিলাম ভাইয়া? হাঁটতেছিলাম। এখন তুমি যদি বলো যে ভাইয়া যেহেতু এখানে হি দিছে, এখানে কেন উই দিল? তুমি এখানে চাইলে হি দিতে পারো, যে হি ওয়াজ ওয়াকিং, এটাও তুমি দিয়ে দিতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? এখানে তুমি কিন্তু হি দিতে পারো, এখানে তুমি হি দিয়েও কিন্তু বাক্যটা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আচ্ছা, সো আমি আশা করি তোমরা এতটুকু বুঝছো। তো এরপর দেখো ভাইয়া টাইপ নাম্বার 3 আমাদের ডান। টাইপ নাম্বার 4 হচ্ছে কিন্তু টু ড্যাশ ড্যাশ টু, এত যে না, টু ড্যাশ ড্যাশ টু। অর্থাৎ তুমি যদি কোনো সেন্টেন্সের ভিতরে টু দেখো, ফার্স্টে যদি তুমি টু দেখো, পরে যদি তোমাকে বাক্য বের করতে বলে বা বানাইতে বলে, তখন তোমার মাথায় রাখতে হবে শিওর যে ওখানে তোমার টু বসাইতে হবে। টু, একটা হচ্ছে টু, আর একটা হচ্ছে কিন্তু টু। এই যে কিন্তু টু, ঠ চেনো না? ঠরে রস্যুকার করলে টু, আর টু মানে কি? টয়ের রস্যুকার করলে টু। উচ্চারণের ক্ষেত্রেও একটু তারতম্য আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু স্ট্রাকচার দুইটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু যদি থাকে, পরে কিন্তু তোমার টু বসাইতে হবে, কিন্তু টু এর পরে তোমার ভার্বের এক নং, অলওয়েজ মাথায় রাখবা, টু এর পরে কিন্তু ভার্বের এক নং। এটা টু হচ্ছে এমন একটা প্রিপোজিশন, একমাত্র প্রিপোজিশন যেই প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের এক নং বসে। রাইট ফ্রম ভার্বে শিখাবো অনেক, প্রিপোজিশনে কিন্তু শিখাবো অনেক। টু এর পরে কিন্তু সবসময় কিন্তু ভার্বের এক নং, কিন্তু টু এর পরে যদি তোমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, তারপরে কিন্তু তোমার টু প্লাস ভার্বের এক নং। আর টু এর পরে যদি তোমার এখানে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পর যদি তোমার ফর থাকে, তখন কিন্তু পার্সোনাল অবজেক্ট আসবে। যদি তুমি ফর আনো, ফর আনলে পার্সোনাল অবজেক্ট। এখন তোমরা অনেকে বলো ভাই অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, অবজেক্ট কি, কিছুই বুঝি না। এই অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, এগুলো মনে রাখার এগুলো ক্লাস আছে। ওই যে বললাম ইফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করো, প্লে লিস্টে যাও, এইচএসসি গ্রামার আছে, আবার এসএসসি গ্রামার আছে, ওখানে ক্লিক করলে তোমার গ্রামারের আইটেমগুলা, বেসিক গ্রামার কিন্তু আমার ক্লাস আছে। এই ক্লাসগুলো দেখো, কিভাবে চিনবা, কিভাবে অ্যাডভার্ব চিনবা, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবা, এগুলোর ক্লাস আছে। তুমি জাস্ট ক্লাস দেখো, ফুল কভার হয়ে যাবে তোমার। এই অবজেক্ট মানে কি? আই এর অবজেক্ট কি বলো তো? মি।
আই অর্থ আমি, মি অর্থ আমাকে, এটা কিন্তু একটা অবজেক্ট। ওকে, যদি তুমি ফর আনো তাহলে তোমার অবজেক্ট মাস্ট আনা লাগবে, আর যদি তুমি না আনো তখন হিসাব আলাদা, তখন তুমি টু প্লাস ভার্বে ডাক নাও, এখানেও টু প্লাস ভার্বে ডাক নাও। ওকে, তো টু ড্যাশ ড্যাশ টু এর স্ট্রাকচারটা আমরা দুইভাবে মাথায় রাখবো, যে টু এর পরে ধরো কোনো অ্যাডজেক্টিভ দিয়া তুমি পরে এমন একটা বাক্য আনলা যে টু দিয়া জাস্ট বসাই দিলা, ভার্বে ডাক নাম শেষ। যদি তুমি ফর আনতে যাও তাহলে তোমার অবজেক্ট বসাইতে হবে, এরপর তোমার টু প্লাস ভার্বে ডাক নাম, তুমি যেভাবে যাও। দেখো আমরা একটু দেখি এক্সাম্পল হিসাবে, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ। দেখো দ্য কার মানে গাড়িটা, ইজ টু এক্সপেন্সিভ মানে অনেক কি, এক্সপেন্সিভ মানে কি দামি অথবা ব্যয়বহুল, তো গাড়িটা অনেক দামি। পরের লাইনটা কি হইতে পারে, আমার কেনার মতো সামর্থ্য নাই, বা আমি এরকম কিছু একটা হবে, বা গাড়িটা কেনার জন্য আমার পক্ষে অনেক দামি, এটা এরকম কিছু হইতে পারে। দেখো এই যে ফর মি টু বাই অর্থ কি, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, আমার জন্য, টু বাই ক্রয় করার, অর্থাৎ আমার জন্য কেনার জন্য, আমার গাড়িটা কেনার জন্য বিশেষ করে আমার পক্ষে অনেকটা দামি। তাহলে যেহেতু এখানে তোমার ফর আনছে, তাহলে এই যে আমি যদি আমার কথা যদি বলি, আমি কিন্তু আই লাগাইতে পারবো না, আইয়ের অবজেক্ট লাগাইতে হবে, আইয়ের অবজেক্ট কিন্তু মি। তো ফর মি টু বাই, আমার কথা বুঝছো, ফর মি টু বাই অর্থাৎ আমার পক্ষে অনেক দামি। এবার তুমি দেখো ঢাকা বোর্ডে আসছে দ্য বক্স ওয়াজ টু হেভি, বক্স মানে কি বাক্স, বাক্সটা হচ্ছে অনেক হেভি, হেভি মানে কিন্তু অনেক ভারী। তাহলে পরের লাইনে কি হবে, ফর মি আমার জন্য, টু ক্যারি বহন করা, আমার বহন করার জন্য অনেক ভারী। তাহলে ফর আনস যেহেতু আনছো তার মানে তোমার এখানে অবজেক্ট বসাইতে হবে, আইয়ের অবজেক্ট মি বসাইছো, এবার টু এর পরে ভার্বে রাখলাম, এই তো খেলা শেষ। ডান আমাদের ভাইয়া, টাইপ নাম্বার 4 ডান ভাইয়া। পানি পানি, এখানে 20টা টাইপ তোমাকে শিখাবো আমি, 20টা টাইপ একবার শিখলে কমপ্লিটিং সেন্টেন্সের 14 গোষ্ঠী ভাইয়া তোমার কাভার, এবং কোনো প্যারাগ্রাফ কিছু না, জাস্ট এগুলোর ভিতর থেকে আসবে, মাথায় রাখবা এগুলোর ভিতর থেকে আসবে, যা পড়াবো এগুলোর ভিতর থেকে আসবে। আচ্ছা পরে দেখো ভাইয়া টাইপ নাম্বার 5 হোয়েন। হোয়েন অর্থ কিন্তু কখন, আবার হোয়েন অর্থ কিন্তু যখন। কখন, কখন মানে কখন বসে একটা সেন্টেন্স, একটা বাক্য, বাক্যের যখন শুরুর দিকে এই শব্দটা বসে না হোয়েন, তখন কিন্তু অর্থ হয় কখন, যেমন কখন তুমি গিয়েছিলা এরকম। আবার হোয়েনটা যখন একটা সেন্টেন্স, একটা বাক্যের মাঝখানে বসে, তখন কিন্তু অর্থ হয় যখন। তোমরা পড়ছো না, সবাই পড়ছো। এখন দেখো তাহলে হোয়েন অর্থ কখন অথবা যখন, হোয়ার অর্থ কিন্তু কোথায় অথবা যেথায়। এখন হোয়েন এবং হোয়ারের ক্ষেত্রে একটু স্ট্রাকচারটা মাথায় রাখবা, যে হোয়েন কখন বসে ভাইয়া, সময়ের ক্ষেত্রে মাথায় রাখবা, সময়ের ক্ষেত্রে যদি সময় বোঝায় তখন তোমার হোয়েন চিন্তা করতে হবে। আর হোয়ার মানে কোথায়, এটা মানে কি, এটা হচ্ছে কিন্তু স্থানের ক্ষেত্রে, এটা তুমি এমনি বুঝতে পারতেছো। যেমন হোয়েন সময়ের ক্ষেত্রে, সাবজেক্ট প্লাস ভার্ব, খেলা শেষ, তুমি বুঝা একটা কিছু লিখে দেবা। আবার হোয়ার সাবজেক্ট প্লাস ভার্ব, খেলা শেষ। মানে তোমার এখন এই সাবজেক্ট আর ভার্ব, তোমার সাবজেক্ট আনতে হবে আর একটা তুমি ভার্ব আনবা, তুমি আগের সেন্টেন্সের সাথে মিল করে তুমি যে কোনো কিছু বসাই দেবা, এখানে আহামরি কোনো কিছু প্যারা নাই এই জায়গাতে। তুমি দেখো ঢাকা বোর্ডে আসছে ক্যান ইউ টেল মি, ক্যান পারো, ইউ টেল, ইউ অর্থ তুমি, টেল মি আমাকে বলতে, তুমি কি আমাকে বলতে পারো। হোয়েন কখন, এটা কিন্তু কখন বুঝাইছে, যে হোয়েন হি উইল অ্যারাইভ, কখন সে পৌঁছাইবে। ওকে, অথবা তুমি লিখতে পারো হোয়েন ইউ গো, তুমি কখন যাবা, বা সে কখন যাবে, হইতে পারে না, জাস্ট তুমি লিখবা এটা। এই যে হি কিন্তু সাবজেক্ট আসছে, এই সাবজেক্ট, তারপর উইল অ্যারাইভ, এখানে কিন্তু একটা ভার্ব আসছে, ডান অ্যারাইভ, উইল অ্যারাইভ, এই অ্যারাইভ অ্যারাইভ কিন্তু হচ্ছে কিন্তু ভার্ব, ডান। পয়েন্টে দেখো ঢাকা বোর্ডে আসছে 1971 1971 সাল, ইজ হচ্ছে দা ইয়ার একটা বছর, হোয়েন যখন, হোয়েন কিন্তু এখানে কিন্তু যখন অর্থ আসছে, হোয়েন উই আমরা অ্যাচিভড আমরা অর্জন করেছিলাম, আর ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, ডান শেষ। একটা সুন্দর একটা বাক্য তুমি মিল করে লিখে দেবা। টাইপ নাম্বার 5 আমাদের ডান। টাইপ 6 এ আসি, হু, হুইজ, দ্যাট, হোম, হোস, এগুলো কি ভাইয়া, হু হুইজ এগুলো পড়াইছে না, রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের ভিতরে কিন্তু প্রকার আছে, পড়াইছে না, তার ভিতরে কিন্তু রিলেটিভ প্রোনাউন হচ্ছে কিন্তু হু, হুইজ, দ্যাট, হোম, হোস। তাহলে এই রিলেটিভ প্রোনাউনগুলা এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন, যা দুটি এর মধ্যে বসে, অর্থাৎ দুইটার মাঝখানে কিন্তু বসে। তুমি দেখো এনিওয়ান, এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে, এনিওয়ান, এনিওয়ান দ্বারা কি বোঝায়, যে কেউ, যে কেউ, বা যারা, হু ওয়ান্টস টু অ্যাপ্লাই, যারা আসলে কিন্তু অ্যাপ্লাই করতে চায়, যারা আসলে কি করতে চায়, অ্যাপ্লাই করতে চায়, অ্যাপ্লাই করতে চায়। পরের লাইনটা কি হবে, শুড উচিত, অ্যাপ্লাই বাই দ্য ডেডলাইন, অর্থাৎ নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা উচিত। সহজ কথা, যারা যারা ধরো একটা চাকরির বিজ্ঞপ্তি দিল, সো যারা যারা অ্যাপ্লাই করতে চায়, তাহলে মানে তাদের উচিত সময়ের মতো যে তারিখটা দিচ্ছে ওই তারিখের ভিতরে আবেদন করা, বা হচ্ছে কিন্তু অ্যাপ্লাই করা। এই জাস্ট তুমি বুঝা একটা সেন্টেন্স তুমি লিখে দেবা, এখানে আহামরি চাপের কিছু নাই। পরে দেখো এইচএসসি এক্সাম 2018, দেখো ডেট অর্থ মৃত্যু, মৃত্যু ইজ হচ্ছে ইনএভিটেবল অর্থ অনিবার্য, মৃত্যু হবে,
আমি বলো তুমি বলো সবারই কিন্তু মারা যেতে হবে। দ্যার ইজ নোবডি, এমন কেউ নাই হু ক্যান অ্যাভয়েড ইট। এই যে দেখো হু আসছে, এটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করতেছে। তুমি একটা মনের মতো করে বাক্য লিখে দেবা যে দেয়ার ইজ নোবডি, এমন কেউ নেই হু যে, এখানে কিন্তু হু অর্থ কে অর্থে আসে নাই, এখানে কিন্তু যে অর্থে আসবে। হু যে ক্যান পারবে অ্যাভয়েড করতে, অ্যাভয়েড অর্থ কি এড়িয়ে চলা, এড়িয়ে চলতে ডেথ মৃত্যুকে। এমন কেউ নাই, এমন কেউ নাই পৃথিবীতে, এমন কেউ নাই যে আসলে যে বলতে পারবে না যে আমি মরবো না। এই জিনিসটাই কিন্তু এখানে বুঝাইছে, আমি আশা করি ক্লিয়ার। পয়েন্টটা দেখো ভাই, টাইপ নাম্বার 7 লেস্ট। লেস্ট অর্থ কিন্তু যাতে না। আমি কিন্তু তোমাদেরকে ফ্রেজেস অ্যান্ড তোমার হচ্ছে ওয়ার্ডে শিখাইছিলাম, এই যে লেস্টের ব্যবহার কিন্তু আমি শিখাইছিলাম। সো অনেকগুলোই কিন্তু আমরা কিন্তু শিখছি। আমি বলছিলাম ওইগুলো যদি একটু ভালো করে পড়ো এখানে কিন্তু অনেকটা হেল্প হবে। দেখো এই লেস্টের কাহিনী কিন্তু আগেই পড়াইছি, লেস্ট থাকলে কোনো কথা নাই, শুড মাইট এবার বারবার রাখতাম, এত আমি আগেই পড়াইছি। আমি আগে পড়াইছি না ভাইয়া? ইটস ভেরি সিম্পল ব্রো। ভাইয়া তোমাকে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমাদের সবাইকে গ্রামারের প্রত্যেকটা আইটেম কিন্তু আমি তোমাদেরকে কভার করে দিব। বুঝতে পেরেছ? তুমি জাস্ট ভাইয়ার টাইপগুলা মাথায় রাখবা। তোমরা কিন্তু জানো আমি এর আগেও কিন্তু আলোচনা করেছি, এর আগের ক্লাসে রিফাত ভাইয়া কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা বই নিয়ে আসতেছে এইচএসসি লেভেলের জন্য, এইচএসসিতে যারা পড়তেছে তোমাদের জন্য। বইটার নাম হচ্ছে কিন্তু টাইপ ওয়াইজ 0 to হিরো এইচএসসি গ্রামার বুক। এখন তুমি বলো ভাইয়া এই বইয়ের ভিতরে কারিশমাটা কি? কারিশমা হচ্ছে কিন্তু এই বইয়ের ভিতরে, এই যে দেখো আমি তোমাদেরকে আজকে কমপ্লিটিং সেন্টেন্স পড়াচ্ছি, তো এই কমপ্লিটিং সেন্টেন্সে বিগত বছরের রুলস তো থাকবেই, টাইপগুলো তো থাকবেই, এরই সাথে সাথে প্রায় 30 থেকে 40টা বোর্ড থাকবে। প্রত্যেকটা টপিকের 30 থেকে 40টা কিন্তু বিগত বছরের বোর্ড থাকবে। শুধু বোর্ড না, এমনি সচরাচর গ্রামার বইয়ে কিন্তু শুধু এভাবে বোর্ডগুলো উঠানো থাকে, জাস্ট বোর্ডগুলো উঠানো আছে আর নিচে এ এর অ্যান্সার কি, বি এর অ্যান্সার কি এভাবে দেওয়া থাকে। কিন্তু ওই 30 থেকে 40টা প্রত্যেকটারে কিন্তু ধরো এ নাম্বারে ইন বসলো, বি নাম্বারে অন্য কিছু বসলো, কেন বসলো এটার ব্যাখ্যা কিন্তু সুন্দরভাবে এখানে বাংলায় লেখা থাকবে। গ্রামারে যেন ফুল মার্ক পাও, একেবারে গ্রামারটা পারফেক্টলি যদি তুমি শিখতে চাও তাহলে ভাইয়ের এই বইটা কিন্তু তোমার জন্য ইনশাল্লাহ বেস্ট হবে, বেস্ট। এরই সাথে সাথে আর কি থাকবে, আর থাকবে হচ্ছে কিন্তু তোমাদের জন্য কিউআর কোডের ব্যবস্থা। বইটার ভিতরে কিউআর কোড থাকবে, সবার ফোনের মধ্যে স্ক্যানার আছে না, তুমি জাস্ট স্ক্যান করবা, তাহলে কিন্তু এই যে 30 থেকে 40টা প্রত্যেকটা আইটেমের যে বিগত বছরের বোর্ড কোশ্চেন যেগুলা, ওগুলোর ক্লাস কিন্তু তুমি দেখতে পারবা। তুমি কোনো জায়গায় আটকাবা না। ধরো তুমি বইটা খুললা, তুমি আজকে কমপ্লিটিং সেন্টেন্সের টাইপগুলো বাইর করলা, এরপর তুমি প্র্যাকটিস করতে গেলা, ধরো 1 নম্বরে বোর্ড প্র্যাকটিস করতে গেলা, 25-এর একটা কোশ্চেন, 26-এর একটা কোশ্চেন অথবা 23-এর একটা কোশ্চেন সাপোজ। তো এখন তুমি আটকায় গেলা যে আসলে কি, এখানে ব্যাখ্যা তো থাকবে। তোমার যদি আটকিয়ে যায় কিউআর কোডটা স্ক্যান করবা, আমি তোমাকে বুঝিয়ে দেবো, দেখবা আমার ক্লাস আছে তোমাদের জন্য। জাস্ট এই একটা বই ভাইয়া তোমার পুরো গ্রামারটা একেবারে মাথার ভিতরে কিন্তু ইনশাল্লাহ এই বইটা যদি জাস্ট তুমি যদি নাও তাহলে দেখবা গ্রামারে কিন্তু তুমি আর আটকাবা না। গ্রামারের ভিতরে যত দুর্বলতা সব কিন্তু তোমার কিন্তু কাভার হয়ে যাবে, দুর্বলতা কিন্তু আর থাকবে না। এবং এই বইটা কিন্তু আসবে কবে আসবে, 2026 সালের 1 জানুয়ারি মাসের 1 তারিখে আসবে 2026 সালে। তুমি হয়তো তারপরেও কিন্তু আমার এই ক্লাসটা দেখতে পারো। জাস্ট তুমি যদি বলো যে ভাই আমি অর্ডার করবো কীভাবে বা বইটা কোথায় পাবো, সো যদি পরে দেখে থাকো তোমাদের ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, এই ক্রোম ব্রাউজারে তুমি যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে। তুমি এখানে একটা ক্লিক করবা, ক্লিক করলে একটু তুমি নিচের দিকে যাবা, আমার ওয়েবসাইটটা আসবে। এখানে নিচের দিকে আসলে তুমি দেখবা যে রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে, এখান থেকে তুমি অর্ডার করতে পারবা। আর এখানে যতগুলো বই কবে আসবে সবকিছু এখানে লেখা আছে। সো আমি আশা করি ভাইয়া তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তো দেখো ভাইয়া আমরা জানি কত দূর ছিলাম, কত নাম্বার কিন্তু টাইপে ছিলাম, একটু যদি আমরা খেয়াল করি 7 নাম্বারে ছিলাম। আমি বলছি যদি লিস্ট থাকে, আমার ক্লাস কি ভাইয়া চলতেছে? হ্যাঁ আমার ক্লাস তো চলতেছে। যদি লিস্ট থাকে তাহলে শুড অথবা মাইট তোমার বসাইতে হবে, এরপরে কিন্তু তোমার ভার্বের 1 নং কোনো কথা নাই। তুমি দেখো আই স্টাডিড হার্ড, আমি কিন্তু কঠোর পড়াশোনা করেছি, এখানে কিন্তু তোমার ইডি আছে, তার মানে এটা অতীত বুঝাইছে। তাহলে লিস্ট যাতে না, লিস্ট অর্থ কিন্তু যাতে না, এটা কিন্তু পুরো নেগেটিভ, এটা কিন্তু পুরোটাই নেগেটিভ, মাথায় রাখবা। এটা কিন্তু ভাইয়া নেগেটিভ। লিস্ট যদি একটা বাক্যের মধ্যে থাকে মাথায় রাখতে হবে ওটা কিন্তু একটা নেগেটিভ, না বোধক। তাহলে লিস্ট যাতে না কি, আমি যাতে না ফেল না করি অথবা তোমার হচ্ছে এই জায়গাতে তুমি কিন্তু দিতে পারো যে ভাইয়া যাতে না তুমি এই প্লাসটা মিস করো, এরকম তুমি একটা কেসে দিতে পারো যে যাতে না। আমরা জানি লিস্ট থাকলে কিন্তু শুড মাইট এরপর ভার্বের 1 নং আসবে, তাহলে আই শুড ফেল, এই যে শুড আসছে তারপর ভার্বের 1 নংও কিন্তু আসছে, যাতে না আমি কিন্তু ফেল করি ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। আমার কথা বুঝতে পেরেছো? চট্টগ্রাম বোর্ডে আসছে। তুমি পরেটা দেখো হি রান অ্যাওয়ে,
হি রান অ্যাওয়ে, সে পালিয়ে যাচ্ছে বা পালিয়ে গেল। লেস্ট যাতে না, যাতে নাকি সাবজেক্টের পরে কিন্তু আমরা জানি লেস্ট থাকলে শুড মাইট এরপর বারবার এক নাম, যাতে না তাকে পুলিশে গ্রেফতার করে বা ধরা পড়ে এরকম। হি শুড বি অ্যারেস্টেড, যাতে না তাকে গ্রেফতার করা হয়। আমার কথা বুঝতে পেরেছি? এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, আগেরটাও কিন্তু চট্টগ্রাম বোর্ডে আসছে। তো এই যে দেখো নোটটা, লেস্টের পরবর্তী বাক্যটি নেগেটিভ ওয়ার্ড, নো নট নেভার কিন্তু বসে না। লেস্টের পরে কিন্তু কখনো নো নট নেভার এগুলো বসাইতে পারবো না, কারণ লেস্ট ও নিজেই কিন্তু একটা নেগেটিভ। ওকে ডান। পরে আসছে কিন্তু টাইপ নাম্বার 8, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপর উড ইউ মাইন্ড, এগুলো যদি থাকে মাথায় রাখবা। জাস্ট এগুলো থাকলে তাহলে পরে যে বাক্যটা লাগবা, যদি ভার্ব দিয়ে শুরু করো, ভার্বের সাথে কিন্তু তোমার আইএনজি বসাইতেই হবে। ভার্বের সাথে কিন্তু ভাই তোমার আইএনজি বসাইতে হবে। আমি আবার বলি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, এইখানে এই যে বাক্যটা না, এটা কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্বেও কিন্তু পাবা, সেখানেও দেখো ভার্বের সাথে কিন্তু আইএনজি। সো এই জন্য একটু ভালোভাবে পড়ো, যাতে করে কিন্তু সবগুলাই তোমার কাভার হয়ে যায়। দেখো আমরা এক্সাম্পল দেখি, বরিশাল বোর্ডে আসছে, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, গিভিং, এই যে ভার্বের সাথে আইএনজি আসছে, গিভিং দাও, যদি কিছু মনে না করো গিভিং দাও। এখন তুমি তোমার মতো করে একটা বাক্য লিখবা, যে যদি কিছু মনে না করো, গিভিং যেহেতু দিছে, গিভিং মানে কিন্তু দেওয়া, গিভিং মি ইউর সেলফোন, তোমার সেলফোনটা কিন্তু দাও। সাপোজ এই এতটুকু পর্যন্ত ধরো থামলাম, আমরা এতটুকু লেখলেই হবে। যদি কিছু মনে না করো তাহলে তোমার সেলফোনটা দাও, যদি কিছু মনে না করো তাহলে তোমার বইটা দাও, যে গিভিং মি ইউর বুক, বা গিভিং মি ইউর পেন্সিল, বা গিভিং মি ইউর একটা কিছু হবে। এবার দেখো, অল অফ আস, আমাদের সবারই, হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা উচিত, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আমরা জানি যদি আমরা ভার্ব দিয়ে শুরু করি, ওই ভার্বের সাথে আইনজি দিতে হবে, উইথ এ ভিউ টু, যাতে করে কি হয়, যাতে করে ভাইয়া যে তোমার ডেভেলপিং আওয়ার কান্ট্রি, আমাদের দেশটা উন্নত হয়। তো এই যে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়েছে, সিলেট বোর্ডে আসছে। ডান, পারা যাবে। পরেরটাতে আসি ভাইয়া, দেখো টাইপ নাম্বার 9, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম থাকতে পারে। ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম, এখানে কিন্তু দুইটা জিনিস এক্ষেত্রে একটু মাথায় রাখবা। শোনো, অনেক সময় তুমি দেখবা এই যে ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম যদি থাকে না, তাহলে কিন্তু তারপরে ভার্বের 2 নং বসে, এটা মাথায় রাখবা। ভার্বের 2 নং মানে কি, পাস্ট ফর্মের কথা কিন্তু বোঝাচ্ছে, তাই না? কিন্তু যদি তুমি দেখো ধরো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে টু আসে, তাহলে টু এর পরে কিন্তু কখনোই ভার্বের 2 নং বসবে না, তখন কিন্তু ভার্বের 1 নং বসবে। এখানে কিন্তু রুলস দুইটা, এখানে কিন্তু ভাইয়া রুলস কিন্তু দুইটা। শোনো, তুমি ধরো এমন একটা বাক্য লেখলা, তো ওই বাক্যটা ইট ইজ হাই টাইমের পর তোমার টু বসান লাগবে। সাপোজ ওই বাক্যটা লেখার সময় তাহলে টু যদি বসাও, তাহলে কিন্তু তোমার ভার্বের 1 নং দিতে হবে। আর যদি তুমি টু না দাও, তাহলে তোমার ভার্বের 2 নং মানে পাস্টেরটা দিতে হবে। ওকে, তুমি দেখো একটু আমরা প্র্যাকটিস করি। প্যাট্রিয়টিজম, তো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম মানে কি, দেশপ্রেম। তো দেশপ্রেম ইজ হচ্ছে এ নোবেল ভার্চু। নোবেল মানে কি, মহৎ, ভার্চু মানে কি, গুণ, মহৎ গুণ। তো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডে কিন্তু আমি তোমাদেরকে শিখাইছিলাম। ওকে, এটাই কিন্তু একটা উপযুক্ত সময়। কি, এখানে দেখো তো টু আসছে, তাহলে টু এর পরে ভার্বের 1 নং প্র্যাকটিস, টু প্র্যাকটিস, অনুশীলন করা, ডিসভার্সো, এই গুণ অনুশীলন করার এটাই একটা উপযুক্ত সময়। যদি এখানে টু না আসতো, ইট ইজ হাই টাইম, তাহলে আমি ডাইরেক্ট প্র্যাকটিসড, লাস্টে কিন্তু ডি দিয়ে দিতাম, ভার্বের 2 নং আমার বসান লাগতো। এটা কিন্তু দিনাজপুর বোর্ডে আসছে। ডান, ইট ইজ হাই টাইম, এটাই একটা উপযুক্ত সময়। এরপরে কিন্তু আমি টু আনি নাই, টু যদি না আনি তাহলে কিন্তু ভার্বের 2 নং বসাইতে হবে। দেখো, উই স্টান্ট হয় নাই, কিন্তু স্টুড হয়েছে, এটা কিন্তু ভার্বের 2 নং। উই স্টুড, আমাদের দাঁড়ানোর এটাই একটা উপযুক্ত সময়। অ্যাগেনস্ট, বিরুদ্ধে। কারাপশন মানে কি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত বা উপযুক্ত সময়। এখানে কিন্তু স্ট্যান্ড হয় না, স্টুড হয়েছে, কারণ ইট ইজ হাই টাইমের পর কোনো টু আসে নাই। তো এই ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের দুইটা রুলস মাথায় রাখবা। এরপর আসছি কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 10, সো দ্যাট থাকতে পারে অথবা ইন অর্ডার দ্যাট। ফ্রেজেস এন্ড ওয়ার্ডে আমি কিন্তু শিখাইছি এটা, অর্থ কি, যাতে। এখানে একটা কাহিনী আছে ভাইয়া, প্রেজেন্ট যদি থাকে অলওয়েজ মাথায় রাখবা, প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু ক্যান হয়, আর পাস্ট মানে অতীতের ক্ষেত্রে কিন্তু তোমার কি হয়, কুড হয়। এই জিনিসটা মাথায় রাখবে, এখানে আমি নোটে দিয়ে দিছি। প্রেজেন্ট থাকলে ক্যান হয়, পাস্ট থাকলে কিন্তু কুড হয়। প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড, প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড, এটা অলওয়েজ মাথায় রাখবা। তুমি দেখো স্ট্রাকচার দেখো, সাবজেক্টের পরে তোমার ক্যান অথবা কুডের পরে ভার্বের 1 নং, কোনো কথা নাই। সহজ বাংলায় তুমি যেটা শিখবা, যেভাবে শিখবা, যদি তোমার সেন্টেন্সের ভিতরে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, কোনো কথা নাই, তোমার কি হবে, রুলসটা হবে কি, ক্যান অথবা কুডের পরে ভার্বের 1 নং, খেলা শেষ। যেমন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কিন্তু যদি টু থাকে, তারপরে কিন্তু ভার্বের 1 নং। এই জিনিসগুলো এভাবে মুখস্থ করবা। ক্যান কখন, যদি তুমি দেখো, তুমি যদি সেন্টেন্সটা প্রেজেন্টে নাও,
তাহলে সেক্ষেত্রে তুমি ক্যান বসাবা। যদি তুমি পাস্টে নাও তাহলে সেক্ষেত্রে তুমি কুড বসাবা। এরপরে তোমার কিন্তু ভার্বের 1 নং। দেখো আমরা রাজশাহী বোর্ডটা একটু দেখি। রাজশাহী বোর্ডে আসছে আই গট আপ লেট টুডে। আজ আমি কিন্তু দেরি করে কি করছি? গট আপ মানে জাগ্রত হওয়া, আমি জাগ্রত হয়েছি বা আমি উঠেছি। লেটস টেক এ ট্যাক্সি। লেটস দ্বারা বোঝাচ্ছে ভাইয়া চলো, চলো টেক এ ট্যাক্সি, টেক অর্থ লওয়া, এ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি লই। সো দ্যাট, এই সো দ্যাট কিন্তু আসছে, চলো একটা ট্যাক্সি লই, সো দ্যাট যাতে আমরা কি করতে পারি, যাতে আমরা সময় মতো কলেজে যাইতে পারি, সময় মতো আমরা কিন্তু মাদ্রাসায় যাইতে পারি। জিনিসটা কিন্তু এরকমই। তো আমরা জানি সো দ্যাটের পরে কিন্তু আমি হয় ক্যান বসাইতে হবে, নাহলে কুড, এবার কিন্তু ভার্বের 1 নং। তো যেহেতু আমরা সেন্টেন্সটা দেখতে পারতেছি, কোনো অতীতের কোনো গন্ধ আমরা পাচ্ছি না, অতীতের কোনো চিহ্ন আমরা দেখতেছি না, অতীতের কোনো শব্দ আমরা দেখতে পারতেছি না, তার মানে প্রেজেন্টে আছে, তার মানে পরের অংশ আমি প্রেজেন্ট নিব। তাহলে প্রেজেন্টে নিলে তোমার ক্যান নিতে হবে, ক্যান 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 ক্যান, যাতে করে কি উই ক্যান, যেহেতু লেটস চলো টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি লই, সো দ্যাট যাতে করে উই ক্যান আমরা পারি রিচ পৌঁছাইতে, রিচ দ্য কলেজে যাতে করে আমরা পৌঁছিতে পারি। ওকে ডান, সময় মতো পৌঁছিতে পারি, একটা কিছু তুমি দিয়ে দেবা। টাইপ নাম্বার 11 কি আছে দেখো, সো ড্যাশ ড্যাশ দ্যাট। আমরা কিন্তু এইটা পড়ছি কিন্তু সো দ্যাট এবং সো ড্যাশ ড্যাশ ড্যাশের ভিতরে, দ্যাটের ভিতরে কিন্তু পার্থক্য আছে। তুমি দেখবা একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে শুধু সো লেখা আছে, ভয় পাওয়ার কিছু নাই, ওই রুলসটা হবে কিন্তু সো ড্যাশ ড্যাশ দ্যাটের রুলস। ওকে, তাহলে তুমি দেখো একটু খেয়াল করো, সো ড্যাশ ড্যাশ ড্যাট, এটাও কিন্তু এত যে প্রেজেন্ট থাকলে কিন্তু ড্যাশ ড্যাশ যদি থাকে তখন কিন্তু তোমার আগেরটা কিন্তু ছিল শুধু ক্যান, এখন এই ক্ষেত্রে তোমার ক্যান নট আসবে, পাস্টের ক্ষেত্রে কুড নট আসবে। সেম রুলসই, সো দ্যাটের রুলস হয়েছে ক্যান অথবা কুডের পর ভার্বের 1 নং, আর এটারও সেম ক্যান অথবা কুডের পরে ভার্বের 1 নং, তবে ড্যাশ ড্যাশ থাকে নট আসবে, ক্যান নট অথবা কুড নটের পরে ভার্বের 1 নং। রুলস সেম, ফেজেস অ্যান্ড ওয়ার্ডে কিন্তু সেম ছিল, মনে আছে? সেম ছিল, এটা কিন্তু নেগেটিভ হয়েছে, সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে নেগেটিভ। ওকে, আমরা একটু প্র্যাকটিস করি। যশোর বোর্ডে কিন্তু একটা আসছে, উই ওয়ার সাপোজড টু স্টার্ট আওয়ার জার্নি। হ্যাঁ, মানে কি আমরা কি করছিলাম, আমরা যাত্রা শুরু করেছিলাম, যাত্রা শুরু হওয়ার একটা কথা ছিল দ্য নেক্সট ডে, পরের দিন, বাট কিন্তু ইট ওয়াজ সো হট, মানে এই দিনটা এতটা গরম ছিল। দেখো সো ড্যাশ ড্যাশ দ্যাট নাই কিন্তু, সো এর পরে মানে সো এর পরে কিন্তু দেখো হট আছে, হট মানে কি এটাই কিন্তু ড্যাশ ড্যাশের ভিতরে পড়ছে, তারপর কিন্তু দ্যাট একসাথে কিন্তু সো দ্যাট নাই। সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে আমরা জানি পরের অংশটা কিন্তু অবশ্যই তোমার ক্যান নট কুড নট লাগাইতে হবে, নেগেটিভ কিন্তু তোমার আনতে হবে। তো এতটাই গরম ছিল যে যেহেতু ওয়াজ আসছে তার মানে পাস্টে বললে তারা কিন্তু কুড নট বসবে, যে উই কুড নট, আমরা পারি নাই স্টার্ট আওয়ার জার্নি, আমাদের জার্নিটা শুরু করতে কিন্তু আমরা পারি নাই অন দ্য ফিক্সড ডে, নির্ধারিত দিনে আমরা কিন্তু আমাদের যাত্রাটা শুরু করতে পারি নাই, যে এতটাই গরম ছিল। সো হট দ্যাট উই কুড নট স্টার্ট আওয়ার জার্নি। ডান। টাইপ নাম্বার 12 সিন্স অর্থ কি ভাইয়া? যেহেতু অথবা যখন, যেহেতু অথবা ভাইয়া তোমার যখন। সিন্সের কাহিনীটা হয়েছে দোয়ালদোর মতো, মাথায় রাখবা। দোয়ালদের ক্ষেত্রে কি ছিল, যে যেই টেন্সটা থাকবে ওই টেন্সটাই কিন্তু পরের অংশে বসবে। সেম সিন্সের ক্ষেত্রেও কিন্তু তোমার প্রথম ক্লাসে যা হবে সেকেন্ড ক্লাসে সেটা হবে, মানে টেন্স অনুযায়ী এখানে যে টেন্সটা বসবে এখানেও সেই টেন্সটা বসবে। তার মানে সিন্স আর দোয়ালদো ভাই, সিন্স আর দোয়ালদো আমরা শিখলাম, সিন্স আর দোয়ালদো হচ্ছে কিন্তু ভাই, কারণ ভাইয়ের ভিতরে একটা মিল থাকে, তাই না? ওদের ভিতরেও কিন্তু সেম যে জিনিসটা মিল আছে। তো আমরা একটু প্র্যাকটিস করি। ঢাকা বোর্ডে আসছে সিন্স যেহেতু ইট ওয়াজ রেইনিং হেভিলি, মানে প্রচন্ড বৃষ্টি কিন্তু হচ্ছিল, তো স্টেড অ্যাট হোম, আমরা বাড়িতেই ছিলাম, বাড়িতেই কিন্তু আমরা কিন্তু ছিলাম। তাহলে তুমি চিন্তা করো, যেহেতু এখানে সিন্স আছে, এইখানে একটা লাইন, এখানে একটা লাইন, পরে কিন্তু আর একটা লাইন কিন্তু তোমার বসাইতে হবে। তুমি দেখো ওয়াজ কিন্তু বসছে, ওয়াজ যেহেতু বলছে, আবার স্টেট এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটি আছে, তা পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটাও কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিটে বসাইতে হবে, বাট বসাইতে হবে অর্থ অনুযায়ী, বুঝে। দেখো যে আজ কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আমি বাড়িতেই ছিলাম, তাহলে আমি যদি বাড়িতে থাকি তাহলে বাড়ি থেকে আমি বের হইতে পারি নাই, তাহলে উই ক্যান নট হইবে না কুড নট হইবে? যেহেতু পাস্ট কুড নট হইবে, উই কুড নট গো আউট মানে কি বাহিরে বের হওয়া, তো উই কুড নট আমি পারি নাই গো আউট বাহিরে বের হতে। ঢাকা বোর্ডে কিন্তু আসছে। ডান, পরে আসি, পরেটা দেখো। এখন একটু কথা আছে এখানে একটু কথা আছে ভাইয়া, আমরা যে এটা পড়তেছি এই টাইপ নাম্বার 12, এটা কিন্তু তোমার সিন্স, শুধু সিন্স না, এটা গেল জাস্ট। অনেক সময় তুমি দেখবা সিন্সের কিন্তু আরো রুলস আছে, আমি দেখাই। এটা কিন্তু শুধু সিন্স না, তোমার সিন্স থাকতে পারে, অ্যাজ ইফ থাকতে পারে, অ্যাজ দো থাকতে পারে, এই তিনটা রুলস কিন্তু আমরা পড়তেছি। তো সিন্সের ক্ষেত্রে ওটা কিন্তু একটা সিম্পল রুলস, যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে পরের অংশে তুমি রিল্যাক্সে বুইজা দোয়ালদের মতো পাস্ট ইনডিফিনিটে কিন্তু তুমি বসাই দেবা। এখন আমরা স্ট্রাকচার পড়ব, দুইটা স্ট্রাকচার কিন্তু আমরা দেখবো, ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া দুইটা স্ট্রাকচার, সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো।
যে কোনো একটা, সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তারপরে পাস্ট ইনডিফিনিট, খেলা শেষ। আমি আবার বলি, সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশে কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট। স্ট্রাকচার নাম্বার 1। তারপরটা হচ্ছে কি, সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি তোমার পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে কিন্তু পাস্ট পারফেক্ট। এখন তুমি একটু মনে করো তো ভাইয়া, যে এটার সাথে কোনটার মিল আছে? আমি কিন্তু পড়াইছি যে আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। তুমি একটু মিল করে দেখো যে কত নাম্বার টাইপের সাথে মিল আছে। আমি কিন্তু পড়াইছি, একটু দেখো ভালো করে, লুক তাকাও, তাকালেই তুমি বুঝতে পারবা। তো এখন আমরা একটু প্র্যাকটিস করি। দেখো আমরা জাস্ট এখান থেকে একটা দেখবো, যে সেটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে দুলাল শেখ, নাম কিন্তু দুলাল শেখ, ইজ হচ্ছে এ কোয়াক, একজন ভণ্ড। কোয়াক মানে কি? ভণ্ড। তো হি বিহেভস, সে আচরণ করে অ্যাজ ইফ অর্থ কিন্তু জেনো, সিন্স জেনো, অ্যাজ দো, এগুলো জেনো, যাতে মানে এমনভাবে আচরণ করে। হি বিহেভস, সে এমনভাবে কিন্তু আচরণ করে। তো এখন তুমি একটু চিন্তা করো যে দুলাল শেখ হচ্ছে কিন্তু একজন ভণ্ড। আচ্ছা, সে এমনভাবে আচরণ করে অ্যাজ ইফ হি ওয়ার অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান, সে একজন চিকিৎসক, তোমার হচ্ছে কিন্তু বিশেষজ্ঞ। এখন এখানে কিন্তু হি ওয়ার হয়েছে, পাস্ট ইনডিফিনিট কিন্তু হয়েছে। কারণ কি পাস্ট ইনডিফিনিট হয়েছে কেন? কারণ এই হি বিহেভস, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, অ্যাজ ইফ থাকলে বা সিন্স থাকলে বা অ্যাজ দো থাকলে, পরের অংশে কিন্তু পাস্ট ইনডিফিনিট। এই কারণে কিন্তু হি এর পর ওয়ার হয়েছে। হি ওয়ার অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান। আমার কথা বুঝতে পেরেছো? হি ওয়ার কি বসবে এখানে? হি ওয়ার অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান। এর পরে কিন্তু এখানে ওয়ার হয়েছে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? রাজশাহী বোর্ড। এই পরেরটা দেখো, পরেরটাও সেম, তুমি একটু প্র্যাকটিস করো। আমরা স্ট্রাকচার নাম্বার 2টা দেখি। হ্যাঁ, যদি পাস্ট ইনডিফিনিট হয়, হি বিহেভড, এই যে বিহেভ ইডি আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ, সে এমনভাবে আচরণ করেছিল, অ্যাজ ইফ, এবার কিন্তু পাস্ট পারফেক্ট। হি হ্যাড, পাস্ট পারফেক্ট কিন্তু হ্যাড আছে। হি হ্যাড নোন ইট, সেটা সম্পর্কে জানে। এটা কিন্তু বরিশাল বোর্ডে আসছে, জাস্ট তুমি একটু প্র্যাকটিস করবা, তাহলেই হবে। মাথায় রাখবা, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে বি ভার্বটি বসাতে চাইলে ওয়ার বসাতে হয়, ওয়ার বসাতে হয়। মাথায় রাখবা যে এখানে তুমি বলো ভাইয়া হি এর পরে তো ওয়ার বসে না হি ওয়াজ বসে, বলো তো? কিন্তু এখানে কেন ওয়ার বসলো? কারণ অ্যাজ ইফ এর পরে কিন্তু ওয়ার বসছে। ওই যে ফার্স্টের দিকে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না, যে তোমার ইফ যদি থাকে, অ্যাজ ইফ যদি থাকে, তারপর হচ্ছে কিন্তু তোমার অ্যাজ দো যদি থাকে, এগুলো যদি থাকে, তারপরে কখনো অজ বসে না, তোমার ওয়ার বসাইতে হবে। ওই দিক থেকে এটা হয়েছে। আচ্ছা ডান আমাদের। এবার আসি কিন্তু টাইপ নাম্বার 13, যে নো সুনার হ্যাড। মাথায় রাখবা, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন যদি থাকে, তাহলে কোনো কথা নাই ভার্বের 3 নং। স্ক্যারলি হ্যাড মানে ভার্বের 3 নং থাকবে, এটার ভিতরে যদি থাকে, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ ভার্বের 3 নং দেন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বের পরের অংশে কিন্তু ভার্বের 2 নং বসবে। আবার স্ক্যারলি হ্যাড ভার্বের 3 নং হোয়েন, আবার হার্ডলি হ্যাড, এই তিনোটার ক্ষেত্রে পরের অংশে কিন্তু ভার্বের 2 নং বসবে। খেলা শেষ। তিনোটার ক্ষেত্রে একসাথে কিন্তু আমরা শিখে ফেললাম, পরের অংশে কিন্তু ভার্বের 2 নং বসবে। তুমি দেখো বরিশাল বোর্ডে আসছে, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন। এই এতটুকুর কথা তুমি চিন্তা করো। এবার আসছে কিন্তু দেন, তুমি এতটুকুর কথা চিন্তা করো। হি রিচড, এই হ্যাড আসছে, হি রিচড, এটা কিন্তু সম্পূর্ণ ভার্বের 3 নং। তো ভার্বের 3 নং যদি নো সুনারের পরে, অথবা স্ক্যারলি হ্যাড অথবা হার্ডলি হ্যাডের পরে যদি ভার্বের 3 নং বসে, পরের যে তুমি লাইনটা লাগবে ওটা কিন্তু ভার্বের 2 নং বসবে। যে যখনই সে স্টেশনে পৌঁছানোর সাথে সাথে দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গেল, এই যে লেফট, এটা কিন্তু ভার্বের 2 নং। বরিশাল বোর্ডে কিন্তু আসছে। সেম ভাবে তুমি চিন্তা করো, হার্ডলি হ্যাড উই স্টার্ট টু ইট হোয়েন, সে যখন বাড়ি ফিরে এলো, হ্যাঁ, তখন মানে হচ্ছে কিন্তু টু ইট, তখন আমরা খেতে শুরু করিনি। হি কেম হোম। আচ্ছা এখানে একটু খেয়াল করো, হার্ডলি হ্যাড উই স্টার্ট টু ইট, যখন আমরা তোমার হচ্ছে কিন্তু খাওয়া শুরু করেছি, এরকমই কিছু একটা হবে, বা খাওয়া শুরু করিনি। হার্ডলি হ্যাড, মাথায় রাখবা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে স্ক্যারলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর নো সুনার হ্যাড, এগুলো যদি সেন্টেন্সের ভিতরে থাকে, পুরোটা কিন্তু নেগেটিভ, পুরোটাই কিন্তু না বোধক। যেমন ওই যে তোমাদেরকে আমি পড়েছি না লেস্ট, বলছিলাম না, লেস্ট যদি একটা সেন্টেন্সের ভিতরে থাকে, পুরো সেন্টেন্সটাই কিন্তু না বোধক, নেগেটিভ কিন্তু বোঝায়। এটাও সেম, এগুলো থাকলে কিন্তু নেগেটিভ কিন্তু বোঝায়। এগুলো কিন্তু অর্থ হবে যে আমরা খেতে শুরু করিনি। হি কেম হোম, সে যখন বাড়ি ফিরে আসছে। তো এখানে দেখো এই কেম কিন্তু ভার্বের 2 নং বসছে। এখানে কিন্তু তোমার কি ছিল? ভার্বের 3 নং, পরের অংশে কিন্তু ভার্বের 2 নং বসছে। ডান। এবার আসে কিন্তু টাইপ নাম্বার 14, হ্যাডের কাহিনী, যে এই হ্যাডটা তুমি কিভাবে বসাবা, এটা কি কোনো রুলস আছে? ভাই এটা রুলস হচ্ছে কিন্তু একটাই, অর্থটা বুঝে তোমার লিখতে হবে। এই যে অর্থের সাথে মিল রেখে তোমার উত্তরটা দিতে হবে। ঢাকা বোর্ড 22 আসছে, দেখো হ্যাড আই তোমার হচ্ছে উইংস অফ এ বার্ড, মানে কি
এই হ্যাড যদি থাকতো, যদি বোঝায় যে যদি আমার পাখির মতো ডানা থাকতো, যে দ্য উইংস অর্থ কিন্তু ডানা, অফ এ বার্ড মানে পাখি, তো পাখির মতো যদি আমার, আই অর্থ আমি, যদি আমার একটা মানে ডানা থাকতো, তাহলে কি করতাম, আই উড তোমার ফ্লাই অ্যাওয়ে, তাহলে আমি কি করতাম, আমি পৃথিবী থেকে উড়ে যেতাম। তো একটা কিছু তুমি বানিয়ে লিখে দেবা, জাস্ট হ্যাডের ক্ষেত্রে জাস্ট তুমি বানিয়ে লিখে দেবা। পরটা আসে ভাইয়া টাইপ নাম্বার 15, আনলেস অর্থ যদি না, সেম ভাবে এটাও তুমি বানিয়ে লিখে দিবা। যেমন আনলেস যদি না, এই আনলেস কিন্তু যদি সেন্টেন্সের ভিতরে থাকে পুরাটাই কিন্তু নেগেটিভ। আনলেস অর্থ কিন্তু যদি না, ইউ আর ইউনাইটেড, অর্থাৎ যদি তুমি ঐক্যবদ্ধ না হও, ইউনাইটেড মানে কি ঐক্যবদ্ধ, ইউ উইল নট বি সাকসেসফুল, তুমি সফল হইতে পারবা না, সহজ কথা, এটা বুঝে তোমার আনসার দিতে হবে। টাইপ নাম্বার 16, হোয়েভার অথবা হোয়াট এভার অথবা হোয়েনেভার অথবা হোয়েভার এগুলো যদি থাকে, প্যারা খাওয়ার কিছু নাই, প্রথমে যেই টেন্স অনুযায়ী বসাবা, পরের বাক্যটা কিন্তু সেম টেন্স অনুযায়ী তোমার বুঝে লিখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? প্রথমে তুমি যেটা বসাবা, যেই টেন্স অনুযায়ী তুমি যেটা থাকবে, পরেরটাও কিন্তু সেম টেন্স অনুযায়ী কিন্তু তোমার বসাইতে হবে। আমি কিন্তু ফিনিশিংয়ে বলবো না যে এখানে কোনটা লাগে কোনটা মিল আছে, হ্যাঁ আমি বলতেছি। তাহলে দেখো এখানেও সেম ভাবে তুমি একটু উদাহরণটা দেখো, এটা যশোর বোর্ডে আসছে আবার ঢাকা বোর্ডে আসছে। পরেরটা দেখো, রুলস নাম্বার 17, হ্যাড বিটার অর্থ কি, বরং বলো অথবা উচিত। মাথায় রাখবা হ্যাড বিটারের পরে সবসময় কিন্তু ভার্বের 1 নং, হ্যাড বিটারের পরে সবসময় ভার্বের 1 নং। আর জানি কোনটার পর ভার্বের 1 নং মনে আছে একটু মনে করে দেখো। এরপরে দেখো পরেরটা, রুলস নাম্বার 18, আই উইশ। তো আই উইশের ক্ষেত্রে আয়ুষের পরে কিন্তু ভার্বের 2 নং, মাথায় রাখবা আয়ুষের পরে কিন্তু ভার্বের 2 নং, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বোর্ডে আসছে। আচ্ছা এবার দেখো, বিকজ অফ অর্থ হচ্ছে কি কারণ, বিকজ অফ অর্থ হচ্ছে কিন্তু কারণ বা অর্থের সাথে কিন্তু মিল রেখে। যেমন তুমি দেখো, উই ওয়ার আনএবল টু গো বাই ট্রেন, বিকজ তুমি দেখো আমরা ট্রেনে যেতে পারি নাই, কারণটা কি ছিল, বিকজ কারণটা কি ছিল, ধরো এখানে হরতাল হয়েছে, অফ দ্য স্ট্রেক মানে কি ধর্মঘট হয়েছিল, এটা বরিশাল বোর্ডে কিন্তু আসছে। তো বিকজ অফ যদি থাকে সেম ওই অর্থের সাথে তাল মিলিয়ে তুমি সুন্দরভাবে লিখে দিবা, টেন্স অনুযায়ী তুমি লিখে দেবা। তারপর রুলস নাম্বার 20, লেট অ্যালোন মানে কি চিন্তা করা যায় না, লেট অ্যালোন কিন্তু ছিল, ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডে কিন্তু ছিল, তো এটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন যে সাবজেক্টের পরে কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তারপর ছোট কাজ বা ব্যাপার বুঝাবে, এবার লেট অ্যালোন, তারপর কিন্তু বড় কাজ। সহজ কথা, লেট অ্যালোনের আগে তুমি দেখবা যদি কোনো ছোট কাজ থাকে তাহলে পরের অংশে কিন্তু তোমার বড় কাজ কিন্তু বসাইতে হবে। দেখো, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যাবাদী, বরিশাল বোর্ডে আসছে। ইউ ক্যান নট ইট, তুমি খেতে পারো না। এ ম্যাঙ্গো, একটা তুমি আম খেতে পারো না। লেট অ্যালোন, লেট এটা চিন্তা করতেই পারি না যে এ উড পিপল, কাঠের মানুষ তো দূরের কথা, মানে জিনিসটা হচ্ছে এটা জাস্ট একটু তুলনা বোঝাচ্ছে। লেট অ্যালোন মানে কি দূরের কথা। যেমন লেট অ্যালোনের ক্ষেত্রে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডে আমি শিখাইছিলাম না যে আমার নামই জানে না, ও আমার অ্যাড্রেস জানবে কীভাবে, বিষয়টা হচ্ছে কিন্তু এরকম। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝছো। আমরা যদি এখন প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ভাইয়া ফুল কাভার হয়ে যাবে, রাইট? মোটামুটিভাবে আমাদের 20টা কিন্তু ডান। এরপরে ভাইয়া তোমাকে এইখানে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যদি তোমার 5টা কোশ্চেন দেয় বা 10টা কোশ্চেন দেয়, দায় দিক না কেন, ধরো 5টা কোশ্চেন দিলে তার ভিতরে 4টা আসবে রুলসের ভিতরে, বাকি একটা আসবে প্রবাদ বাক্য থেকে। এই প্রবাদ বাক্য এই জন্য গুরুত্বপূর্ণ, প্রবাদ বাক্যগুলো তোমার মুখস্থ করতে হবে। প্রবাদ বাক্য মুখস্থ করা ভালো, এটা উচিত, এটা দরকার। সো এই জন্য মাথায় রাখবা, প্রবাদ বাক্য থেকে ধরো যদি 5টা কোশ্চেন আসে তোমাদের, সহজ কথা, যদি কমপ্লিটিং সেন্টেন্স থেকে 5টা কোশ্চেন আসে তার ভিতরে একটা তোমাকে প্রবাদ বাক্য কিন্তু ঢুকাইয়া দেবে, এটা মাথায় রাখবা। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য দেখবো, আরও আমি বইয়ের ভিতরে কিন্তু আরো সুন্দরভাবে আরো অনেকগুলো প্রবাদ বাক্য কিন্তু দিয়ে রাখবো, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে তোমার কমান আসে বিগত বছর। চট্টগ্রাম বোর্ডে আসছে, যেমন দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে কি সততাই সর্বোত্তম নীতি। অনেস্টি ইজ দ্য, মুখস্থ করবা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে কি সততাই সর্বোত্তম নীতি। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার সিলেট বোর্ডে কিন্তু আসছে। অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, অসময়ের বন্ধুকে প্রকৃত বন্ধু, মাথায় রাখবা, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। ওকে, আচ্ছা যাই হোক, দেখো এরপর এটা কি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, চট্টগ্রাম বোর্ডে কিন্তু আসছে। এবার দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঢাকা বোর্ডে আসছে, 19-এ আসছে, আবার 16তেও কিন্তু আসছে। আবার দেখো, ইউনাইটেড উই স্টার্ট, ডিভাইডেড উই ফল, একতাই বল বিবিধে পতন, শুনছে না, রাজশাহী বোর্ডে কিন্তু আসছে। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড, কপালে লিখন না যায় খণ্ডন, সিম্পল এগুলো কিন্তু। তারপর ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, পরিশ্রম সাফল্য লাভের মূল চাবিকাঠি, এটা এইচএসসি এক্সামে আসছে, 18তে আসছে। অ্যাজ উই সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। তারপর ইল গট ইল স্পেন্ড মানে কি পাপের ধন পাপিয়ে যায়। তারপর দেখো, মিসফরচুন নেভার কামস অ্যালোন, দুর্ভাগ্য একা আসে না। এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুট, গাছ তার ফলে পরিচয়।
আমি আশা করি তোমরা বুঝছো। আরো আমাদের অনেকগুলা কিন্তু পড়তে হবে। তো এখন আমরা বিগত বছরেরটা একটু দেখব, আমরা একটু কোশ্চেন প্র্যাকটিস করব। আমরা একটু দেখো আমার বইয়ের ভিতরে কিন্তু তোমার প্র্যাকটিস কোশ্চেন জাস্ট তুমি কিউআর কোড স্ক্যান করবা, তাহলে কিন্তু ক্লাসগুলা পেয়ে যাবা। ক্লাসগুলো ধরো 30 থেকে 40টা যদি বোর্ড কোশ্চেন থাকে, এর রাজশাহী বোর্ড 22 আছে, 25-এর কোশ্চেন আছে, 23-এরটা আছে, 24-এরটা আছে, 26-এর সামনের যত বছর যাবে পরবর্তীতে যারা পরবর্তী সালে কিন্তু দেখবা সেম ভাইয়া, তখন কিন্তু হয়তোবা প্রতি বছর আপডেট আসবে। ওকে, তো এই আর কি। তো রাজশাহী বোর্ড 2022টা আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কার মাথায় কিরকম ঢুকছে বা কে আসলে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু করতে পারো। রেডি 1 2 3 ভাইয়া, খেলা তাহলে শুরু হোক। হ্যাঁ, আমরা কিন্তু 20টা টাইপ শিখছি। তো 20টা টাইপের ভিতর থেকে আমি কিন্তু বলছিলাম যেখানেই তুমি পরীক্ষা দাও না কেন, কলেজে পরীক্ষা দাও, মাদ্রাসা পরীক্ষা দাও, বোর্ড পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও না কেন, কমপ্লিটিং সেন্টেন্স ওই 20টা টাইপের ভিতর থেকে আসবে, এটা অলওয়েজ মাথায় গেঁথে রাখবা। তো এখন আমরা একটু প্র্যাকটিস করি, দেখি যা শিখছি আমরা কতটুকু পারছি। এখন আমরা উড়াদুরা প্র্যাকটিস করবো। ওকে, তো ফার্স্টে আসি এ নাম্বারে। দেখো এখানে কি বলছে এ নাম্বারে কিন্তু বলছে ইফ যদি আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো। একটু খেয়াল করি, আমরা জানি ইফ থাকলে কোনো কথা নেই, ওটা কন্ডিশন, ওটা টাইপ নাম্বার 1 এর ভিতরে বসছে, রাইট? আচ্ছা, বুঝলাম। কন্ডিশন হইলেই হবে না, কন্ডিশনের ভিতরে তোমার দেখতে হবে। আমরা কন্ডিশন পড়ছি 4 প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এখন তুমি বলবা যে ভাইয়া এটা কোন কন্ডিশনের ভিতরে পড়ছে। আমি বলেছি যে ভাইয়া যদি প্রথম অংশে পাস্ট পারফেক্ট হয়, এখানে কিন্তু তোমার পাস্ট পারফেক্ট হয়েছে। তো যদি তোমার পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশ জানি কি হবে, আমরা একটু দেখবো আমরা যে শিখছি, একটু আমরা দেখবো। খেয়াল করো, এটা সেকেন্ড কন্ডিশন। আমাদের থার্ড যে কন্ডিশনটা এই যে দেখো, যদি তোমার পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশে কিন্তু আমাদের উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভের পরে ভার্বের 3 নং বসাইতে হবে। সিম্পল, এগুলো সিম্পল। তাহলে দেখো এটা, তাহলে তুমি সলভ করো ভাইয়া, এটা তুমি তাহলে সলভ করো। তাহলে এখানে কি হবে, যদি আমার একটা ক্যামেরা থাকতো, তাহলে অবশ্যই আমি ছবি তুলতাম। আমি তাহলে কি করতাম, অবশ্যই ভাইয়া ছবি তুলতাম। এখন এটার অ্যান্সার দাও, কে দিতে পারবা? দাও। রেডি ভাইয়া। তাহলে আমি কি করতাম ভাইয়া, আমি ছবি তুলতাম। তাহলে ইফ যদি আই হ্যাড এ ক্যামেরা, তাহলে আই ধরো আমি যদি উড আনতাম, তাহলে উডের পরে কিন্তু আমার হ্যাভ দিতে হইতো। আই উড হ্যাভ, আমি কি করতাম, আমি তাহলে ছবি তুলতাম। তাহলে তোলার ইংরেজিকে বলো, এখানে কিন্তু তোলার ইংরেজি টেক অর্থ লওয়া, টেক অর্থ তোলা, টেক পিকচার। তাহলে এখানে হবে কিন্তু তোমার টেক পিকচার। এই যে টেক পিকচার, ডান, শেষ। লাইনটা কিন্তু আমাদের ডান। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? রাজশাহী বোর্ডে কিন্তু 22-এ আসছে, এটা মাথায় রাখবা। তো ইফ যদি আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, এটা আমরা থার্ড কন্ডিশনাল, এটা কিন্তু আমরা পাইছি, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। তার থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে যদি পারফেক্ট হয়, পরের অংশে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভের পরে ভার্বের তোমার কি বসবে? 3 নং কিন্তু বসবে। ওকে, তাহলে এখানে কি টেক হবে? কে বলতে পারবা? টেক হবে না টেকেন হবে? কে বলতে পারবা? এটা জাস্ট আমি রেখে দিলাম তোমাদের জন্য। টেক হবে নাকি টেকেন হবে, ভার্বের 3 নং কোনটা বসবে, সেটা আমাকে একটু আনসার দাও, একটু কমেন্টে একটু জানো, আমি দেখবো। এবার আসছি কিন্তু ভাইয়া, দেখো তুমি বলবা পরের অংশে কি দিয়েছে, আই লাইক ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি পছন্দ করি ভেরি মাচ, অনেক, এটা এক্সট্রা দিয়া দিল। পরেরটা দেখো, দো যদিও হি ওয়াজ ব্রিলিয়ান্ট, তাহলে দেখো দো অলদো যদি থাকে, আমাদের সেকেন্ড নাম্বার টাইপ নাম্বার 2-তে কিন্তু আমাদের এটা ছিল দো অলদো। একটু দেখো টাইপ নাম্বারে কিন্তু 2-তে ছিল দো অলদো যদি থাকে, তাহলে প্রথমে যেই সেন্টেন্সটা যেই টেন্সে আছে, পরের অংশ কিন্তু সেম টেন্সে কিন্তু হবে। এখানে আমি কিন্তু বলছি তোমাদেরকে একটা মিল দেখাবো যে ভাইয়া ভার্বের 1 নং এ কয়টা আছে, ভার্বের 2 নং এ কয়টা আছে, কোনটা টেন্স অনুযায়ী পরের অংশ টেন্স অনুযায়ী বসাইতে হয়, আমি বলছিলাম না? আচ্ছা, একটু দেখাচ্ছি, একটু ওয়েট। দো যদিও হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে একজন মেধাবী ছিল, তাহলে আমরা জানি যেহেতু হি ওয়াজ, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে আছে, পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। ধরো হি ক্যান নট তো হবে না, যেহেতু পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে সে ধরো হি ক্যান নট তো বসবে না, কুড নট বসবে। তাহলে কুড নট সিকিউর এ স্কলারশিপ, সে স্কলারশিপ পায় না, অথবা জিপিএ 5 পেয়ে না। তুমি দিয়ে দাও, পুরো লাইনটা একটু বানিয়ে ফেলো। এবার সামনে কি দিছে, হি ওয়াজ ভেরি ইরেগুলার, সে অনেক অনিয়মিত ছিল, ইন হিজ কলেজ, তার কলেজে অনিয়মিত ছিল, এটা এক্সট্রা দিয়ে দিছে। পরে দেখো জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, জামিল অ্যাক্সিডেন্ট করেছে ইয়েস্টারডে, গতকালকে, হোয়াইল যখন হি ড্যাশ। আমরা কিন্তু জানি হোয়াইলের খেলা, হোয়াইল অর্থ কিন্তু যখন। হোয়াইলের ক্ষেত্রে আমি বলছিলাম 2টা স্ট্রাকচার আছে, 2টা স্ট্রাকচারে কিন্তু তোমার পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, মনে আছে? তাহলে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস। তো যদি এখানে দেখো জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আমরা একটু রুলসটা বা টাইপটা একটু দেখি, তাহলে আমাদের একটু ডাউটটা ক্লিয়ার হবে, রাইট?
দেখো আমি তোমাদেরকে হোয়াইলটা কিন্তু পড়াইছিলাম, এই যে দেখো পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, হোয়াইলের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস, এটাই কিন্তু ছিল আমাদের, কিন্তু এটাই এখন কমন আসছে। দেখো একটু খেয়াল করো, যা পড়াইছি এগুলোর ভিতর থেকে ভাইয়া কমন থাকবে, এর বাইরে একটাও আসবে না। এটা দেখো হোয়াইলের আগে কিন্তু কি আছে, জামিল হ্যাড অ্যানেক্স, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট যদি থাকে পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে কি হবে, কি বসবে, পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, তবে সেটা হবে কিন্তু তোমার পাস্ট হবে। তাহলে কি হবে, হোয়াইল যখন, হোয়াইল কি, সে যখন কলেজে গিয়েছিল, তাহলে হোয়াইল যখন হি ওয়াজ গোয়িং, শুধু গো হবে না, গোয়িং, সে যখন কলেজে গিয়েছিল, বা তুমি কলেজে লিখে দেবা, ডান, শেষ। হোয়াইল যখন হি ওয়াজ গোয়িং, কোথায়, কলেজে, তাহলে টু কলেজ, এই যে কলেজ, ডান, ইটস ভেরি সিম্পল। ওকে, অথবা তুমি লিখে দিতে পারো যে হোয়াইল যখন হি ওয়াজ গোয়িং টু। একটা জিনিস খেয়াল করবা যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা মিল করে ওরা দেয়, তুমি দেখো আগেরটাই কিন্তু কলেজ আছে, এটাও কিন্তু কলেজ আছে, একটা মিল দেয়। যদি মিল না থাকে তখন অন্য হিসাব, তুমি এখানে দিয়ে দিতে পারো হি ওয়াজ গোয়িং টু বাজার, যখন সে বাজারে গিয়েছিল, বা হি ওয়াজ গোয়িং টু ঢাকা, যখন সে ঢাকা গিয়েছিল, তোমার ইচ্ছা মতো তুমি দিবা, বাট একটু মিল করে কিন্তু লেখার চেষ্টা করবা। সেহেতু উপরে কলেজ, এই জন্য আমি এখানেও কলেজ দিয়ে দিলাম। পরেটা দেখো, আই অ্যাম নট এ রিচ ম্যান, আমি ধনী না। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, এই কারটা বা মূলত হচ্ছে গাড়ির কথা বলছে, এটা খুবই ব্যয়বহুল বা খুবই দামি। তাহলে তুমি দেখো টু এর খেলা, আমরা জানি টু ড্যাশ ড্যাশ টু এর খেলা কিন্তু আমরা জানি না, এক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস, এক্ষেত্রেও কিন্তু ভাইয়া তুমি তোমার দুইটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। দেখো এই যে টু ড্যাশ ড্যাশ টু এর যে টাইপটা আমরা যে শিখেছি, একটু খেয়াল করি ভাইয়া, এই যে দেখো টাইপ নাম্বার 4 টু ড্যাশ ড্যাশ টু, যদি তুমি টু এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে টু দিয়ে ভার্বের এক নাম তুমি বসাইতে পারো, বাট যদি ফর আনো, ফরের পরে কিন্তু তোমার একটা অবজেক্ট আনতে হবে, আয়ের অবজেক্ট মি, এবার টু এর পরে ভার্বের এক নাম, মনে আছে? তাহলে তুমি একটু খেয়াল করো, তাহলে ভাইয়া তুমি একটু খেয়াল করো, তাহলে দেখো দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, গাড়িটা হচ্ছে খুবই ব্যয়বহুল। যদি আমি এখানে ফর আনি, সাপোজ ফরের পরে কিন্তু আমার কি দিতে হবে, অবজেক্ট দিতে হবে। আমি আমার অবজেক্ট কি, এই অর্থ আমি, আমার অবজেক্ট হয়েছে কিন্তু মি, ফর মি, এরপরে তোমার টু আনতে হবে, যেহেতু টু, এখন তোমার টু আনতে হবে, টু। ওকে, তাহলে ফর মি টু, আমার জন্য কি, কেনার ইংরেজি কি, বাই, ফর মি টু বাই, এই খেলা শেষ। টু এর পরে ভার্বের এক নাম, ডান, শেষ। আমার কথা বুঝতে পেরেছো? সবগুলোই কিন্তু কমন আসছে। পরেরটা দেখো, আমরা পরেরটা দেখি। এই নাম্বারে দেয়ার গোস এ প্রবাদ, একটা প্রবাদ বাক্য আছে, দ্যাট, এখন প্রবাদ বাক্যটা কি হবে এটা ডিপেন্ড করবে পরের লাইনের উপর। দেখো যে সো উই শুড, আমাদের উচিত মেক ফ্রেন্ডশিপ নিয়ে প্রবাদ বাক্য। তার ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, আমরা কিন্তু শিখছি এখানে, কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি যে অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, এটা তুমি বসাই দেবা, তাহলে খেলা শেষ। তাহলে আমি কিন্তু বলছিলাম যে ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি খেয়াল করবা যে যদি পাঁচটা থাকে, পাঁচটার ভিতর থেকে একটা কিন্তু তোমার প্রবাদ বাক্য কিন্তু দিয়ে দেবে, এই যে দিয়ে দিল। এখন আমরা আরো প্র্যাকটিস করবো, আমরা জাস্ট যারা বইটা নিবা ভাইয়া, তোমরা জাস্ট স্ক্যান করবা, স্ক্যান করলে ভাইয়া আরো 20 থেকে 30টা বোর্ড কোশ্চেন কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবা। ওকে, এবং যারা এইচএসসিতে পড়তেছো, স্পেশালি ভাইয়া যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, 2026 সালে পরীক্ষা দিবা, অথবা 27 ব্যাচ অথবা 28 ব্যাচ, পরবর্তী ব্যাচে যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য রিফাত ভাইয়া কিন্তু একটা কোর্স চালু করছে, একেবারে স্বল্প মূল্যের কোর্স, যেখানে ইংরেজি সেকেন্ড পেপার তো আমি কভার করে দিব, আমি তো বলছি ইংরেজি ফার্স্ট পেপারের তোমাদের যে মেইন বুকটা ভাইয়া, তোমাদের মেইন বুকটা কিন্তু পুরোপুরি কিন্তু পড়তে হবে। মেইন যে বইটা ওটা কিন্তু তোমার পুরোপুরি পড়তে হবে, তুমি স্কিপ কিন্তু করতে পারবা না, অনেক কিছু কিন্তু আছে। তো ওই ইংলিশ ফার্স্ট পেপারে এ টু জেড যে যেই সালেই কিন্তু পরীক্ষা দাও না কেন, এবং ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের সকল আইটেম, এরই সাথে সাথে রাইটিং সাইড আছে কিন্তু ভাইয়া, তোমাদেরকে জাস্ট এই একটা কোর্সের মাধ্যমে কিন্তু ফুললি কভার করে দিব এইচএসসি 26 এবং স্পেশালি এখন 26 এবং 27 ব্যাচের জন্য এই কোর্সটা। পরবর্তী ব্যাচে যারা আসবা তোমাদের জন্য সেম ভাবে কিন্তু কোর্স থাকবে। তো এই একটা কোর্সে কিন্তু ভাইয়া তোমাদেরকে কভার করে দিব, যেই কোর্সের ফি আমি বলে দিই মাত্র 410 টাকা। আমি প্রত্যেকের কথা চিন্তা করে 410 টাকা তোমার ইন্টারমিডিয়েটের এইচএসসি লেভেলের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা কভার হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করো, মাত্র 410 টাকায় ফুল বই তোমার কভার, ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, এ টু জেড ভাইয়া তোমার সব কিছু কিন্তু ভাইয়া কভার। কি কি থাকতেছে দেখো, ইংরেজি প্রথম পত্রের মেইন বুকের সব কিছু আমি তোমাদেরকে পড়াই দেবো, সিন বলো, সরা বলো, যা বলো, এ টু জেড যা আছে সব। তারপর হচ্ছে কিন্তু ইংলিশ এই যে দ্বিতীয় পত্রের গ্রামারে অল টপিক বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে, মিনিমাম আমরা কিন্তু 400-এর মতো আমরা প্র্যাকটিস করবো। নোট থাকবে, পিডিএফ থাকবে, সিন আনসিন যা আছে সব, রাইটিং সাইড সব কিছু আমি কিন্তু তোমাদেরকে কভার করে দেবো। এছাড়াও এটা কিন্তু তুমি যে কোনো টাইমে কিন্তু ভর্তি হইতে পারবা। এছাড়াও কিন্তু তুমি যদি চাও, তোমরা জানো আমি কিন্তু আইসিডিও তোমাদেরকে পড়াই, আইসিডি কিন্তু আমি পড়াই, আইসিডি ইন্টারমিডিয়েটের। তো এই আইসিডি এবং ইংরেজির কিন্তু একটা কম্বো একটা
তোমার কোর্স আছে আমার, যেই কোর্সে তুমি দেখো কম্বো তো যারা ভর্তি হবা তোমাদের জন্য আমি একটা পুরস্কার, একটা বৃত্তির ব্যবস্থা করেছি। অর্থাৎ কোর্স যখন শেষ হবে আমি একটা ফাইনাল পরীক্ষা নিব, এই পরীক্ষায় কিন্তু তোমাদের প্রথম পুরস্কার ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার কিন্তু একটা স্মার্টফোন, থার্ড পুরস্কার একটা স্মার্ট ওয়াচ, ফোর্থ পুরস্কার একটা ক্যালকুলেটর। এছাড়াও পঞ্চম থেকে 20তমদেরকে টোটাল আমি 500 টাকা, এক একজনকে 500 টাকা করে দেবো। আমি নিজে কিন্তু এই ল্যাপটপ তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে আসবো। ওকে, যারা কম্বোটায় ভর্তি হবা, আইসিটি এবং ইংরেজি কম্বোটায় ভর্তি হবা, তুমি বলবো ভাই তুমি অনেকে বলতে পারো আমি শুধু ইংরেজি পড়বো, তাহলে ইংরেজির ক্ষেত্রে জাস্ট 410 টাকা তুমি ভর্তি হইতে পারো। যারা আইসিটি পড়তে চাও, শুধু আইসিটি কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা। তুমি দুইটা যদি একসাথে কম্বোটায় ভর্তি হইতে চাও তাহলে তোমার কোর্সের ফি হবে মাত্র 720 টাকা। এখন তুমি বলবা যে ভাই আমি কিভাবে ভর্তি হবো, কোন ওয়েতে ভর্তি হওয়ার জন্য? তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, সেমভাবে ক্রোম ব্রাউজারে যাবা, গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, একটু তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এখানে ফার্স্ট একটা তুমি ভিডিও দেখতে পারবা যে ভর্তি তুমি কিভাবে হবা, এটা দেখলে তুমি বুঝতে পারবা। এছাড়া একটু নিচের দিকে আসলে তুমি দেখতে পারবা, একটু নিচের দিকে আসবা, কারণ তুমি দেখবা এই জায়গাতে এইচএসসি 26 এবং 27 লেখা আছে, দেখতে পাচ্ছ? এখানে এইচএসসি আইসিটি কোর্স আছে আলাদা, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কম্বো কোর্সটা আছে তোমার হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আর এইটা হচ্ছে কিন্তু তোমার আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এই যে দেখো উইন প্রাইস কিন্তু লেখা আছে, তুমি চাইলে এই কম্বোটায় ভর্তি হতে পারো। যারা কম্বোটায় ভর্তি হবা তোমাদের কিন্তু ভাইয়া পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদেরকে জাস্ট এই প্রাইজ মানিটা কিন্তু দেওয়া হবে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? আমি আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার। এবং যদি তুমি আরও প্র্যাকটিস ক্লাস যদি পেতে চাও তাহলে ভাইয়া আমার এই বইয়ের ভিতরে কিউআর কোড আছে, এবং সেই কিউআর কোডটা স্ক্যান করলে আরও প্র্যাকটিস তুমি করতে পারো। এবং বইয়ের ভিতরে আরও অনেকগুলা 30 থেকে 40টা বোর্ড তুমি বোঝো ব্যাখ্যা সহকারে কিন্তু দেওয়া আছে। জাস্ট এই বইটা কিন্তু আসতেছে সামনে, কিন্তু ভাইয়া আসতেছে 26 সালের পরে তোমরা দেখবা, তোমরা একটু খোঁজ নিবা, আমার ওয়েবসাইটে একটু যাবা, ওয়েবসাইটে যেয়ে খোঁজ নিবা যে আসছে কিনা বইটা। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের জন্য সব কিছু। এবং ভাই আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমার একটা ফেসবুক পেজ আছে রিফাত একাডেমি, ওইখানে তোমরা সবাই ফলো দিয়ে রাখবা, কারণ ওখানে আমি যদি লাইভ ক্লাস করাই তোমরা কিন্তু সেখান থেকে আপডেট জানতে পারবা। আমি দিয়ে রাখবো রিফাত একাডেমি ফেসবুক পেজটা, লিঙ্ক আমি দিয়ে রাখবো। ওকে, সো এই ছিল কিন্তু ওভারঅল সব কিছু। দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সো আজকের ক্লাসটা কিন্তু ভাই এই পর্যন্তই ছিল। আমাদের পুরোপুরি কমপ্লিটিং সেন্টেন্স আমি আশা করি এই কটা টাইপ শিখলে তোমাদের কিন্তু অল ওভার ডান। ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড কিন্তু আমাদের ডান, কমপ্লিটিং সেন্টেন্স গেল, পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন যা যা আছে সবই কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করে দিব। ক্লাসগুলো দেখতে পারবা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে যাবা, এইচএসসি গ্রামার আর এসএসসি গ্রামার আছে, জাস্ট এইচএসসি গ্রামারে ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পারবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।